হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। শৈবাল ও ছত্রাক বোটানির পঞ্চম চ্যাপ্টার, এটা আমরা সেকেন্ড লেকচার আজকে করব। প্রথম লেকচারে অলরেডি আমরা শৈবাল টপিকটা কভার করে ফেলছি। আজকের লেকচারে আমরা ছত্রাক টপিকটা কভার করব। ওকে, এরপর আমরা আরেকটা লেকচার দেখব, ছোট একটা লেকচার, সেখানে আমরা লাইটকে নিয়ে সামান্য কিছু আলোচনা করার মাধ্যমে এই চ্যাপ্টারটা ক্লোজ করব। ওকে, তো চলো আমরা দেখার চেষ্টা করি ছত্রাক থেকে কি কি টপিক আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো ছত্রাক আসলে শৈবালের তুলনায় একটু লেস ইম্পর্টেন্টই বলা যায়। বুঝতে পারছো, অত বেশি আমাদের পড়াশোনা করার দরকার নাই। ছত্রাক থেকে খুব সিলেক্টিভ কিছু প্রশ্নই হয়, যেমন ধরো ছত্রাকের বৈশিষ্ট্য পড়লেই শৈবাল ছত্রাকের পার্থক্য হয়ে যায়। অ্যাগারিকাস ছত্রাকের কিছু বৈশিষ্ট্য পড়া যেতে পারে। তারপর ধরো হচ্ছে আমাদের ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব, অ্যাগারিকাসের অর্থনৈতিক গুরুত্ব, এই কয়েকটা সামান্য টপিক পড়লেই হয়। শৈবালে যেমন জননটা আমরা একটু বিস্তারিত পড়তাম, ছত্রাকের আমার মনে হয় না অত বেশি ইম্পর্টেন্ট আছে। ওকে, তো চলো দেখা যাক আমরা কি কি জিনিস পড়তে পারি। তো প্রথম কথাই হচ্ছে যে ভাই, ছত্রাক কাকে বলে? এই প্রশ্নটা পরীক্ষায় অনেক কমনলি আসে। ঠিক আছে, দেখো আমরা ডেফিনেশনটা কি লিখতে পারি। ছত্রাক হলো ক্লোরোফিল বিহীন, বহুকোষী, অভাস্কুলার, হাইফি সমৃদ্ধ মাইসিলিয়াম দিয়ে গঠিত হেটারোট্রফিক সুকেন্দ্রিক জীব, যারা শোষণ প্রক্রিয়া খাদ্য গ্রহণ করে। তার মানে শৈবাল বা ছত্রাক এদেরকে কিন্তু এক সময় আমরা দেখছিলাম, যেটা ওই মার্গুলিসের ক্লাসিফিকেশনের আগে, যেটা বেন্থাম হুকারের ক্লাসিফিকেশন, তাই না? সেখানে আমরা দেখছিলাম শৈবাল এবং ছত্রাককে আমরা প্লান্টের মধ্যে চিন্তা করতাম, উদ্ভিদ জগতের মধ্যে চিন্তা করতাম। বাট এরপরে যে আমাদের হুইটেকার এবং মার্গুলিসের ক্লাসিফিকেশন আসলো, সেখানে প্লান্টিকে আলাদা জায়গা দেওয়া হয়েছে এবং আহ, শৈবাল এবং ছত্রাককে আলাদা রাজ্যতে ইনক্লুড করা হয়েছে, তাই না? রাইট। আচ্ছা, তো কেন শৈবালকে আমরা আলাদা রাজ্যে ইনক্লুড করছি সেটা আমরা গত লেকচারে আলোচনা করছি। ছত্রাককে কেন আলাদা রাজ্যে ইনক্লুড করা হচ্ছে বলতো, সেই জিনিসগুলো আমরা এখানে এই ডেফিনেশনের মাধ্যমে বেশ ক্লিয়ার হতে পারছি। দেখো, প্রথম কথায় কি বলতো, ছত্রাক হচ্ছে ক্লোরোফিল বিহীন। ক্লোরোফিল বিহীন মানে কি, সে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাবার তৈরি করতে পারে না। শৈবালের সাথে ছত্রাকের মূল পার্থক্য কিন্তু এই জায়গায়, শৈবালের মধ্যে হচ্ছে সালোক সংশ্লেষণ করার ক্ষমতা ছিল, ছত্রাকের মধ্যে নাই। ওকে, তারপর কি দেখো, এটা কিন্তু অবশ্যই বহুকোষী হবে, যেটা আমরা গত লেকচার আলোচনা করছিলাম। শৈবাল বেশিরভাগই এককোষী হয়, সামান্য কিছু বহুকোষী আছে। ছত্রাকের কথাটা পুরোটা উল্টা, ছত্রাক বেশিরভাগই বহুকোষী হয়, সামান্য কিছু এককোষী ছত্রাকও কিন্তু আছে। যেমন আমরা ইস্টার কথা হয়তো জানি, তো যাই হোক ওগুলো আমরা পরে আলোচনা করতেছি। এবার চলে আসা হচ্ছে অভাস্কুলার, মানে জাইলেম ফ্লোয়েম এসব নাই, শৈবালের সাথে মিলে গেল। হাইফি সমৃদ্ধ মাইসিলিয়াম, এখন ওদের দৈহিক অংশের নামটা হচ্ছে মাইসিলিয়াম, এবং মাইসিলিয়ামের ইউনিট গুলো হচ্ছে হাইফি। ওকে, যেগুলো হচ্ছে পুরোপুরি নতুন জিনিস, এগুলো আমরা আগে পড়ি নাই। এবং হাইফির বৈশিষ্ট্য যদি আমি বলতে চাই, অনেকটা হচ্ছে গাছের শিকড় যেরকম হয় না, অনেকটা সেরকম দেখতে হয়। ওকে, আমরা একটু পরে ছবি নিয়ে আলোচনা করব। অবশ্যই এটা হেটারোট্রফিক হবে। অটোট্রফিক মানে নিজের খাবার নিজেই তৈরি করতে পারে। শৈবাল এবং প্লান্টি রাজ্যের মধ্যে যারা আছে তাদেরকে আমরা অটোট্রফিক বলতে পারি। আর হেটারোট্রফিক মানে কি, নিজের খাবার তৈরি করতে পারে না, না, খাদ্যের জন্য অন্য কোনো জীবের উপর নির্ভরশীল। এবং অবশ্যই সুকেন্দ্রিক হবে, সুগঠিত নিউক্লিয়াস পাওয়া যাবে, শৈবালের সাথে মিলে গেল। এবং যেহেতু সে নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, অন্য কারোর বডি থেকে সে খাবার গ্রহণ করে বা অন্য কোনো সোর্স থেকে সে খাদ্য গ্রহণ করে। কোন প্রক্রিয়ায় সে খাদ্য গ্রহণ করে? শোষণ প্রক্রিয়ায় সে খাদ্য গ্রহণ করে। এই যে আমি মাইসিলিয়াম বলতেছিলাম না, এই এরকম কিছু গুরুত্বপূর্ণ মাইসিলিয়াম আছে যারা খাদ্য শোষণের জন্য ডেডিকেটেড। ওকে, আমরা একটু পরে হচ্ছে হস্টোরিয়াম, রাইজয়েড এইসব নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো এখানে খেয়াল করে দেখো, আহ ছত্রাককে ইংলিশে বলা হয় এক বচনে ফাঙ্গাস, বহু বচনে ফাঙ্গাই, এগুলো হয়তো আমরা জানি, তাই না? হ্যাঁ, দেখো এটা হচ্ছে প্রচলিত যে শ্রেণীবিন্যাস, প্রাকৃতিক শ্রেণীবিন্যাস, সেখানে আমরা থ্যালোফাইটার মধ্যে অন্তর্ভুক্ত করছিলাম। বাট পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস, যেটা আমরা হচ্ছে ওই হুইটেকার মার্গুলিসের ক্লাসিফিকেশন বলতেছি, সেখানে একটা পৃথক রাজ্য ফানজাইয়ের মধ্যে ইনক্লুড করা হয়েছে, তাই না? বা ফাঙ্গাই বলা যায়। পৃথিবীতে 90,000 প্রকৃতির বা 90,000 প্রজাতির ছত্রাক পাওয়া যায়, এগুলো আমরা বলছিলাম। শৈবাল 30,000, ছত্রাক 90,000 3 গুণ, এবং লাইকেন হচ্ছে 17,000। আচ্ছা, ছত্রাক নিয়ে পড়াশোনা, ছত্রাকের বংশ বিস্তার, ছত্রাকের প্রকৃতি, দৈহিক গঠন, কোষের গঠন, এইসব নিয়ে আলোচনাকে আমরা কি বলতেছি? মাইকোলজি বা ছত্রাক তত্ত্ব বলতে পারি। ওকে, দেখো গ্রিক মাইকাস শব্দ থেকে মাইকোলজি শব্দটা আসছে। মাইকাস মানে হচ্ছে ফাঙ্গাস। ওকে, আচ্ছা, এবার হচ্ছে ছত্রাক কোথায় জন্মায়, ছত্রাকের বাসস্থান। ওকে, তো এখানে খেয়াল করে দেখো, আমরা যেটা গতদিন পড়ছিলাম যে শৈবাল নর্মালি হচ্ছে আলোকোজ্জ্বল পরিবেশে জন্মাতে পছন্দ করে, যেখানে পর্যাপ্ত পরিমাণ আলো পাওয়া যায়। বাট ছত্রাক, বেশিরভাগ ছত্রাক হচ্ছে অন্ধকারাচ্ছন্ন জায়গা, তাই তো? অন্ধকার যেসব জায়গা, স্যাঁতসেঁতে যেসব জায়গা, সেসব জায়গায় ছত্রাক বেশি জন্মায়। খেয়াল করে দেখো, এই যে এখানে হচ্ছে যে যে জায়গাটা বেশি আর্দ্র, হিউমিডিটি যেখানে বেশি আছে, উষ্ণ জায়গা, গরম জায়গা, অর্গানিক খাদ্য সমৃদ্ধ, ছায়াযুক্ত বা অন্ধকারাচ্ছন্ন জায়গা, এই যেটা আমরা জানি। আচ্ছা,
এবং যেসব জায়গায় হচ্ছে যে আমরা কি বলতেছিলাম অর্গানিক খাদ্য সমৃদ্ধ, এখানে মেনলি হিউমাসের কথা বলা হচ্ছে, অর্থাৎ যেই মাটিতে বেশি হিউমাস পাওয়া যায় সেই মাটিতে ছত্রাক বেশি জন্মায়। ওকে, জৈব পদার্থ যেই মাটিতে বেশি, এই যে দেখো এটা কিন্তু পরে বলে দিচ্ছে, দেখছো হিউমাস সমৃদ্ধ মাটিতে ভালো জন্মে। হিউমাস মানে কি বলতো, জৈব পদার্থের কথাই বলা হচ্ছে। হ্যাঁ, মাটির উপাদানে যখন কোনো জীবদেহের মৃতদেহ মিশে যায়, তখন সেই জীবদেহের মৃতদেহটা মাটির মধ্যে পুষ্টি উপাদান বাড়ায় ফেলে, সেই জায়গাটাকে আমরা হিউমাস বলতেছি। ওকে, এগুলো একটু মাথায় রাখবা। তারপর দেখো যে পচনশীল মৃতদেহের উপরে তারা বাস করে, আমরা এটা একটু পরে পড়বো যে যে ছত্রাকের জীবন ধারণ তিন রকম হইতে পারে, সে পরজীবী হইতে পারে, মৃতজীবী হইতে পারে বা মিথজীবী হইতে পারে। ওকে, একটু মাথায় রাখো, আমরা পরে আলোচনা করতেছি। এই দেখো পরজীবীর কথা হয়তো বলছে, ঠিক আছে, এবং মৃতজীবীর কথাও কিন্তু এখানে বলা আছে, তাই না? তিনটা বৈশিষ্ট্য একটু মাথায় রাখি। ঠিক আছে, এরপর দেখা হচ্ছে আমরা একটা বিশেষ টাইপের ছত্রাক নিয়ে পড়াশোনা করব, সেটা হচ্ছে হানি মাশরুম বা মধু ছত্রাক। ওকে, সো আমরা কিন্তু জানি যে মধু হয়তো আমরা ফুলের নেকটার যে অংশটা সেটাকে বলে থাকি, রাইট? সো এটাকে আসলে মধু ছত্রাক বলার কারণ হচ্ছে ও যে কিছু সিক্রেশন করে, সেই সিক্রেশনের কালারটা অনেকটা মধুর মতো। এখান থেকে কিন্তু মধু বের হয় না, বুঝছো? কোনো ছত্রাক কিন্তু মধু তৈরি করে না, মধু তৈরি করার কাজ হচ্ছে মেনলি ফুলের। ওকে, বাট এটার অ্যাপিয়ারেন্সটা দেখতে অনেকটা মধুর মতো, তাই এটার নাম কি হয়ে গেল, মধু ছত্রাক। এটাকে আমরা বৈজ্ঞানিক নাম কি বলি, আর্মিলারিয়া অস্টোই। অনেক বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য কিন্তু লাগে। হ্যাঁ, আর্মিলারিয়া অস্টোই পৃথিবীর সবচেয়ে বড় জীব। ওকে, তো মাথায় রাখবা যে সবচেয়ে বড় প্রাণী যদি বলেন, তাহলে আমরা কি বলবো বলতো, আমরা বলবো হচ্ছে নীলতিমির কথা। সবচেয়ে বড় স্তন্যপায়ী বললেও নীলতিমির কথা বলবো, সবচেয়ে বড় প্রাণীর কথা বললে আমরা নীলতিমির কথাই বলবো। কিন্তু যদি বলে সবচেয়ে বড় উদ্ভিদ কোনটা, হুম, তাহলে আমরা কিন্তু হচ্ছে এই মাশরুমের মধ্যে চলে যাব। ঠিক আছে, যদিও মাশরুমকে আমরা উদ্ভিদ এক বর্তমানে বলি না, বাট নর্মালি আমরা তো জানি ক্যারোলাস লিনিয়াস প্রাণী এবং উদ্ভিদ দুইটা ভাগে ভাগ করছে। তো তোমাকে যদি প্রশ্ন করা হয় সবচেয়ে বড় প্রাণী কোনটা অথবা সবচেয়ে বড় জীব কোনটা যদি বলা হয়, তখন তুমি কি বলবা, আর্মিলারিয়া অস্ট্রোই বা হানি মাশরুম। ওকে, এটা হচ্ছে আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় জীব। কোথায় পাওয়া যায়, যুক্তরাষ্ট্রের অরিগন বনে এটা পাওয়া যায়। ঠিক আছে, অরিগন বলে একটা রাজ্য আছে, সেই অরিগন রাজ্যে যে বনটা আছে সেখানে পাওয়া যায়। আচ্ছা, তারপর দেখো আর্মিলারিয়া মিলিয়া, এটা হচ্ছে অন্ধকারে হচ্ছে আলোর বিচ্ছুরণ ঘটায়, জল জল করে। এবং কিছু কিছু ছত্রাক হচ্ছে বেশ বিষাক্ত টাইপের হয়, অর্থাৎ এই যে আমাদের আর্মিলারিয়া গণভুক্ত বেশ কিছু ছত্রাক যারা হচ্ছে অ্যামাটক্সিন নামে একটা বিষ তৈরি করে। ওকে, নামের শেষে টক্সিন মানেই বিষ, ঠিক আছে, অ্যামাটক্সিন। তারপর আমরা সামনে কিন্তু আরো পড়বো মাইকোটক্সিন, আমরা পড়বো। ঠিক আছে, অ্যামানিটা ভাইরোসা, অ্যামানিটা ফ্যালয়েডেস তারা তৈরি করে। এগুলো তো মাথায় রাখবা। ছত্রাকের বৈশিষ্ট্য আসো, ছত্রাকের বৈশিষ্ট্য আমরা অনেকখানি কিন্তু গত লেকচারই পড়ে ফেলছি। ওকে, এখানে বেশ কিছু ছত্রাকের ছবিও দেওয়া আছে, বাট এইগুলো আমাদের অত বেশি হয়তো লাগবে না। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে ক্লোরোফিল বিহীন, আমরা জানি অসবুজ, কারণ ক্লোরোফিলের কারণেই তো কোনো জীব সবুজ হয়, রাইট? ক্লোরোফিল নাই, সো অসবুজ হবে, কয়টা অবভিয়াস কথা। সালোক সংশ্লেষণ করতে পারবে না এবং অবশ্যই অপুষ্পক হবে, যেটা আমরা অলরেডি আলোচনা করেই ফেলছি। এই পয়েন্টটা তোমাদের মনে রাখতে বলছিলাম, এরা মৃতজীবী বা স্যাপ্রোফাইটিক, পরজীবী বা প্যারাসাইটিক এবং মিথজীবী বা সিম্বায়োটিক। ওকে, কোনটা কি দিয়ে কি বোঝায় শর্টে বলে দিই। মৃতজীবী মানে জীবন ধারণের জন্য তারা মৃতদেহের উপর নির্ভরশীল, তারা মৃতদেহের উপর ক্রিয়া বিক্রিয়া করে সেখান থেকে পুষ্টি উপাদান গ্রহণ করে। পরজীবী হয়তো আমরা বুঝি জীবন ধারণের জন্য তারা প্রত্যক্ষভাবে অন্য কোনো জীবের বডির ভেতর অথবা বাহিরে তারা জীবন ধারণ করে। আর মিথজীবী মানে আহ, সে যেই সব জীবের সাথে অবস্থান করতেছে তাদের সে ক্ষতি করতেছে না, বরঞ্চ তাদের উপকার করতেছে। নিজেরও উপকার হয়, সে অন্যদেরও উপকার করে। ঠিক আছে, বোথ কোম্পানির কি হয়, উপকার হয়। তো এই ধরনের অ্যাসোসিয়েশনকে আমরা কি বলতেছি বলতো, মিথজীবিতা বলতেছি। ওকে, সিম্বায়োসিস। এরা অবশ্যই সুকেন্দ্রিক হবে, অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস পাওয়া যাবে এবং সকল ধরনের কোষাঙ্গনও কিন্তু পাওয়া যায়। এবং এখানে কিন্তু কোষ প্রাচীরও পাওয়া যায়, অনেকটা উদ্ভিদের মতো বৈশিষ্ট্য না, উদ্ভিদ কোষেও কিন্তু কোষ প্রাচীর পাওয়া যায়, ইভেন শৈবালেও কিন্তু কোষ প্রাচীর পাওয়া যায়, এখানেও কোষ প্রাচীর পাওয়া যাবে। তবে মূল পার্থক্য কি, মূল পার্থক্য হচ্ছে আমরা যে কোষ প্রাচীর চিনি সেখানে মেনলি পাওয়া যায় সেলুলোজ, তাই না? সেলুলোজ, হেমিসেলুলোজ এইসব পাওয়া যায়। বাট ওদের কোষ প্রাচীরের মূল উপাদান হচ্ছে কাইটিন। ওকে, কাইটিন আমরা কিন্তু অনেক জায়গায় কিন্তু পড়ছি, ওই যে ঘাস ফড়িং এর যে বই কঙ্কাল সেটা কিন্তু কাইটিন নির্মিতই হয়। তারপর ধরো হচ্ছে আমরা কোষ রসায়ন পড়ার সময় দেখছিলাম কাইটিন এক ধরনের গ্লুকোজামিন, হ্যাঁ, গ্লুকোজামিনের পলিমার বলা উচিত। আচ্ছা, তারপর দেখো ওদের সঞ্চিত খাদ্য কি হইতে পারে, গ্লাইকোজেন। প্রাণী কোষের মতো তারা কিন্তু গ্লাইকোজেন জমা করে। উদ্ভিদ কোষ জমা করেছে স্টার্চ, কিন্তু প্রাণী প্রাণী কোষ জমা করে গ্লাইকোজেন। আরো কিছু হচ্ছে তৈলবিন্দু সে জমা করতে পারে, কখনো কখনো সে কিছু পরিমাণ ভলিউটিন বা চর্বি কণাও জমা করতে পারে। তোমার মূল উপাদান দুইটা, গ্লাইকোজেন এবং তৈলবিন্দু। আচ্ছা, এরপর আসো, এদের বডিতে হচ্ছে ভাস্কুলার টিস্যু নাই, জাইলেম ফ্লোয়েম নাই, আমরা জানি। হ্যাঁ, এই বৈশিষ্ট্যগুলো অনেকটা শৈবালের সাথে মিলে যায়। তারপর দেখো জননাঙ্গ এক কোষে, এটা আমরা জানি।
হ্যাঁ, স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় জাইগোট বহুকোষী ভ্রূণে পরিণত হয় না, এটাও আমরা গত লেকচারে পড়ছি। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশ বিস্তার করে, তাই না, স্পোরাঞ্জিয়াম এককোষী হয়, সেটা আমরা গতদিন পড়ছি। জাইগোটে মায়োসিস বিভাজন ঘটে, এটাও হয়তো আমরা গতদিনই পড়ছি। তারপর ধরো হচ্ছে শ্বসন প্রক্রিয়া তার মাধ্যমে তারা খাদ্য গ্রহণ করে, পুষ্টি সংগ্রহ করে, আমরা আজকে পড়লাম। তীব্র অভিযোজন ক্ষমতা সম্পন্ন, এরা 5 ডিগ্রি থেকে 50 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রায় বেঁচে থাকতে পারে। উদ্ভিদ হচ্ছে থ্যালোফাইটা জাতীয়, মানে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। এবং আহ এককোষী যেসব ছত্রাক তারা বাদে বাকি সকল বহুকোষী ছত্রাকের দেহ হচ্ছে হাইফি দ্বারা গঠিত, মানে দেহের একককে আমরা হাইফি বলতে পারি। বুঝতে পারছো? আচ্ছা, এবার চলে আসো ভাই ছত্রাকের পর্ব বা ফাইলাম। এদেরকে পর্ব না বলে ডিভিশন বললে ভালো হয়, বিভাগ বললে ভালো হয়। ঠিক আছে, পর্ব মেনলি হচ্ছে প্রাণী জগতের সাথে বেশি রিলেটেড। ওকে, তো যাই হোক, সমস্যা নাই। সো আমাদের ফানজাইকে 5টা ফাইলাম বা 5টা বিভাগে ভাগ করা যায়। এই 5টা বিভাগ কি কি দেখো তো, আমরা একটু পড়াশোনা করার চেষ্টা করি। আমাদের আবুল হাসান স্যারের বইয়ের মধ্যে এগুলো বিস্তারিত নাই। ওকে, সো আমি বিভিন্ন সোর্স থেকে নিয়ে কম্পাইলেশন করে তোমাদের ইনফরমেশন গুলো দেওয়ার চেষ্টা করছি। তো দেখার চেষ্টা করি এখানে 5টা বিভাগ কি কি: অ্যাসকোমাইকোটা, ব্যাসিডিওমাইকোটা, জাইগোমাইকোটা, ডিউটেরোমাইকোটা এবং মাইকোফাইকোফাইটা। তো আমাদের পড়ার জন্য প্রথম দুইটা বেশি ইম্পর্টেন্ট, অ্যাসকোমাইকোটা এবং ব্যাসিডিওমাইকোটা। ঠিক আছে, এইগুলো একটু গুরুত্ব দিয়ে আমরা পড়বো। ওকে, স্পেশালি ব্যাসিডিওমাইকোটা। আচ্ছা, অ্যাসকোমাইকোটাকে আমরা কমনলি কি বলি? স্যাক ফানজাই বলি। এবং ব্যাসিডিওমাইকোটাকে বলা হবে ক্লাব ফানজাই। তাই না? নামের সাথে কি মিল আছে দেখো তো, অ্যাসকো স্যাক। স স দিয়ে মনে রাখতে পারো না, ছয় ক এভাবে মনে রাখতে পারো, অ্যাসকো স্যাক এভাবে কিন্তু মনে রাখা যায়। বাংলা কি বলতো, স্যাক মানে থলি, সো থলি ছত্রাক দেখতে অনেকটা থলির মতো। আর ক্লাব ফানজাই, ক্লাব তো বুঝতে পারছো, এটা কিন্তু মুগুরের সাথে চিন্তা করা যায়। মুগুর কি তোমরা চেনো বলো তো? এটা হচ্ছে অনেকটা ব্যায়াম করার ইনস্ট্রুমেন্ট। ওকে, ব্যায়াম করার ইনস্ট্রুমেন্ট। এর প্রাচীন কালে হচ্ছে এটা ইউজ করা হতো যুদ্ধক্ষেত্রে, রাইট? হাতে অনেকটা হচ্ছে হাতুড়ির মতো দেখতে হইতো, বুঝতে পারছো? সো তারপর আসা হচ্ছে জাইগোমাইকোটাকে জাইগোট ফানজাই বলা হয়। জাইগোট ছত্রাক, নামের সাথে কিন্তু মিল আছে। ডিউটেরোমাইকোটাকে বলা হয় ইমপারফেক্ট ফানজাই বা অসম্পূর্ণ ছত্রাক। এবং মাইকোফাইকোফাইটা হচ্ছে এক ধরনের মিথজীবী ছত্রাক। দেখো, অ্যাসকোমাইকোটা মিথজীবী হইতে পারে, আবার মাইকোফাইকোফাইটাও কিন্তু মিথজীবী হইতে পারে। বৈশিষ্ট্যের মধ্যে আসো যে অ্যাসকোমাইকোটার বৈশিষ্ট্যের মধ্যে দেখো, এটা যে দেখছো, এরা কিন্তু মিথজীবী সম্পর্ক তৈরি করতে পারে। আহ অত বেশি আমরা পড়বো না, জাস্ট আমরা কিছু দেখে নিই। ব্যাসিডিও মাইকোটা দেখো যে মুগুর আকৃতির, তারা ব্যাসিডিয়াম তৈরি করে। ঠিক আছে, কেন মুগুর বলতেছি, কারণ তাদের মেলে যে যেখান থেকে স্পোর গুলা তৈরি হয়, ব্যাসিডিও স্পোর, এই স্পোর তৈরির যে অঙ্গ ব্যাসিডিয়াম, সেটা দেখতে অনেকটা ক্লাব শেপড বা মুগুর আকৃতির। ওকে, যেখান থেকে যৌন স্পোর, ব্যাসিডিও স্পোর তৈরি হয়। যৌন স্পোর কি আমরা বুঝি না? আমরা নিশ্চয়ই হয়তো বোঝার কথা, জাইগোট থেকে যেসব স্পোর তৈরি হয়, রাইট? যৌন স্পোর তৈরি করাটা হ্যাপ্লয়েড জীবদের জন্য ইম্পর্টেন্ট, আমরা পরে আলোচনা করব। এরা মৃত উদ্ভিদের পচন ঘটায়, জানলাম। আচ্ছা, জাইগোমাইকোটা দেখো, দেখো যে এরা হচ্ছে জাইগোস্পোর তৈরি করে। আমরা হয়তো এগুলো জানি, জাইগোট থেকে যেসব স্পোর তৈরি হয় তারা জাইগোস্পোর, রাইট? আচ্ছা, তারপর দেখো ডিউটেরোমাইকোটা হচ্ছে অযৌন জননটা কনিডিয়া নামক স্পোর দিয়ে তৈরি হয়। কনিডিয়াম কিন্তু একটা স্পোরের নাম, এক বচনে কনিডিয়াম, বহু বচনে কনিডিয়া। আর মাইকোফাইকোফাইটা হচ্ছে মিথজীবী ছত্রাক। শেষ। উদাহরণ চাইলে পড়তে পারো, আমি এখানে উদাহরণ নিয়ে তোমাদের ছোট্ট ছোট্ট কিছু ইনফরমেশন বলবো। বেশি কোনো উদাহরণ আমাদের পড়তে হবে না, এই চ্যাপ্টার থেকে পড়তে গেলে অনেক কিছু পড়তে হয়, বাট যেগুলো আমাদের না পড়লে না, সেগুলো আমি তোমাদের একটু ইমফাসিস দিয়ে বলবো। ওকে, অ্যাসকোমাইকোটার মধ্যে ধরো হচ্ছে পেনিসিলিয়ামটা ইম্পর্টেন্ট এবং স্যাকারোমাইসিসটা ইম্পর্টেন্ট। ওকে, স্যাকারোমাইসিস কি বলতো? ইস্ট, তাই না? ইস্ট, তাই না? ওই যে মথ শিল্পী ইউজ করা হয়, তারপর হচ্ছে বেকারি শিল্পী ইউজ করা হয় যে ইস্টটা, সেটাও কিন্তু এই স্যাকারোমাইসিস সেরেভিসি। ওকে, এবং স্পার্জিলাস আছে। ব্যাসিডিও মাইকোটার মধ্যে কি আছে? অ্যাগারিকাস। এটা আমরা ভালো করে পড়বো, কারণ নমুনা প্রাণী হিসেবে এই অ্যাগারিকাস জেনাসের প্রাণী ফাঞ্জাই গুলোকে আমাকে পড়তে হবে। আচ্ছা, জাইগোমাইকোটার মধ্যে কি আছে? রাইজোপাস এবং মিউকার। এবং ডিউটেরোমাইকোটার মধ্যে ডার্মিয়া আছে, এগুলো চাইলে পড়তে পারো। ওকে, আগে হচ্ছে পেনিসিলামকে এখানে অন্তর্ভুক্ত করা হইতো, বর্তমানে সেটাকে অ্যাসকোমাইকোটার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। আচ্ছা, এবার আসা হচ্ছে ছত্রাকের দৈহিক গঠন। ছত্রাক আসলে দেখতে কিরকম হয়, যেটা আমরা অলরেডি মনে হয় আলোচনা করেই ফেলছি, যে বেশিরভাগ ছত্রাকই কিন্তু বহুকোষী, সামান্য কিছু ছত্রাক হচ্ছে এককোষী। বহুকোষী ছত্রাকগুলো দেখতে কিরকম হয়? সূত্রাকার বা ফিলামেন্টাস। ওকে, এবং অবশ্যই শাখান্বিত হয়। এই শাখান্বিত সূত্রকগুলোকে আমরা হাইফি বলি। দেখতে অনেকটা আনুবীক্ষণিক হয়, মানে ছোট ছোট হয়। এই দেখো হাইফা। ওকে, হাইফা, এক বচনে হাইফা, বহু বচনে হাইফে। এই সূত্রাকার শাখাগুলোকে, সূত্রাকার আনুবীক্ষণিক শাখাগুলোকে আমরা কি বলতেছি? হাইফা বা হাইফি বলতেছি। ওকে, এটা সরু, স্বচ্ছ এবং নলাকার হয়। ঠিক আছে, বুঝতে পারলাম। কোন কোন ছত্রাকের
হাইফা কি হয়, প্রস্থ প্রাচীর বিশিষ্ট হয়। মানে ধরো হচ্ছে, এই ধরো আমাদের একটা হাইফার কোষ, হ্যাঁ, এই হাইফার কোষ হচ্ছে এরকম ভাবে এরকম বাউন্ডারি দেওয়া থাকতে পারে, হ্যাঁ, একটা হাইফার কোষের মাঝখানে মাঝখানে এরকম বাউন্ডারি দেওয়া থাকতে পারে। এইগুলাকে আমরা কি বলতেছি, প্রস্থ প্রাচীর বলতেছি। একটা কোষের মধ্যে সাইড বরাবর বিভিন্ন বাউন্ডারি থাকতে পারে, ওকে। এই প্রস্থ প্রাচীরগুলো তাদের অযৌন জনন, অঙ্গজ জননের জন্য ইম্পর্টেন্ট, আমরা একটু পরে পড়বো। এই প্রস্থ প্রাচীরগুলোর নাম কি বলতো, সেপ্টা, ওকে। সেপ্টা, সেপ্টাতে মাঝে মাঝে ছিদ্র থাকতে পারে। মাইসিলিয়াম কি, এটা আমরা বলছিলাম হাইফা হচ্ছে আহ একসাথে মিলিত হয়ে শক্ত মাইসিলিয়াম তৈরি করতে পারে। স্পেশালি আমরা অ্যাগারিকাসের কথা কিন্তু শিখছি, তাই না? আচ্ছা দেখো, অসংখ্য শাখা প্রশাখা যুক্ত সূত্রাকার হাইফি দ্বারা গঠিত ছত্রাক হচ্ছে মাইসিলিয়াম। মাইসিলিয়াম হচ্ছে তাদের বডির বড় অংশটা, তাই না? বডি বলতে আমরা মেনলি মাইসিলিয়াম কি বুঝে থাকি, ওকে। আচ্ছা তারপর দেখো, যখন মাইসিলিয়ামে অবস্থিত অনেকগুলো হাইফা যখন প্রস্থপ্রাচীর বিহীন এবং বহু নিউক্লিয়াস বিশিষ্ট হয়, তখন সেই মাইসিলিয়ামকে আমরা কি বলবো, সিনোসাইটিক মাইসিলিয়াম। হয়তো আমাদের মনে আছে, সিনোসাইট মানে মাল্টি নিউক্লিয়েটেড সেল, ওকে, মানে একাধিক নিউক্লিয়াস যুক্ত কোষ। যখন আমাদের মাইসিলিয়ামে হাইফি গুলো এরকম একাধিক নিউক্লিয়াস যুক্ত হয়ে যায়, তখন সেই মাইসিলিয়ামকে আমরা সিনোসাইটিক মাইসিলিয়াম বলতেছি। এক্সাম্পল হচ্ছে স্যাপ্রোলেগনিয়া, হ্যাঁ, মার্কিং করা এক্সাম্পল গুলো একটু পড়বা। হস্টোরিয়াম মানে খাদ্য শোষণকারী হাইফা, ওকে। যে পরজীবী ছত্রাকে এটা মেনলি পাওয়া যায়, পোষক দেহের অভ্যন্তরে বিশেষ ধরনের হাইফা প্রবেশ করিয়ে দিয়ে সেখান থেকে তারা শোষণ প্রক্রিয়া খাদ্য গ্রহণ করে। এই সমস্ত হাইফাকে আমরা কি বলতেছি, হস্টোরিয়াম, ওকে। এক্সাম্পল দেখো, ফাইটোফথোরা, পরীক্ষার জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। ফাইটোফথোরা এই মেনশনটা আমরা পরেও কিন্তু পাবো, ঠিক আছে? আলুর যখন আমরা লেড ব্লাইট রোগটা পড়বো তখন আমরা দেখবো, আপাতত মাথায় রাখো, ওকে। আচ্ছা, রাইজোইডটা কি? রাইজয়েড হচ্ছে পরিবেশ থেকে খাদ্য শোষণকারী হাইফা গুলোকে আমরা রাইজয়েড বলি। তার মানে খাদ্য, ওদের মেইন খাবার গ্রহণ করা প্রক্রিয়া কিন্তু শোষণ, তাই না? কিছু কিছু পরজীবী যারা, কিছু কিছু ছত্রাক যারা পরজীবী, তারা হচ্ছে সরাসরি পোষক দেহের বডি থেকে খাবার শোষণ করে, হ্যাঁ, হস্টোরিয়াম দিয়ে। এক বচনে হস্টোরিয়াম, বহু বচনে হস্টোরিয়া। আর কিছু কিছু আছে যারা পরজীবী না, তাহলে তারা হচ্ছে পরিবেশ, মাটি বলো, পানি বলো বা বাতাস বলো, এখান থেকে তারা বেশ কিছু হাইফা দিয়ে খাবার শোষণ করার চেষ্টা করে। সেই হাইফা গুলোকে আমরা কি বলতেছি, রাইজয়েড বলতেছি, ওকে। সো আমার নোটের ভিতরে যে আন্ডারলাইন গুলো দেখতেছো, এগুলো ডেফিনেশনের জন্য ইম্পর্টেন্ট, সংজ্ঞার জন্য ইম্পর্টেন্ট। তোমরা মাঝে মাঝে সংজ্ঞা কোথা থেকে পড়তে হয় বুঝতে পারো না, তাই না? সো আমি তোমাদের এরকম ভাবে মার্কিং করে দিচ্ছি। আচ্ছা, রাইজোমর্ফ। রাইজোমর্ফ বলতে কি বোঝায়, মর্ফ মানে কিন্তু দড়ি, বুঝতে পারছো? তার মানে ওদের যে হাইফা গুলো আছে, হাইফা যে মাইসিলিয়াম তৈরি করে, এই মাইসিলিয়াম যদি শক্ত দড়ির মতো গঠন তৈরি করে, মোটা মোটা দড়ির মতো গঠন তৈরি করে, সেটা হবে কি, রাইজোমর্ফ, তাই না? যে উচ্চ শ্রেণীর ছত্রাকে মাইসিলিয়াম যদি শক্ত রশি বা দড়ির মতো গঠন সৃষ্টি করে, সেটাকে আমরা রাইজোমর্ফ বলবো। এক্সাম্পল কি, অ্যাগারিকাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সব ছত্রাক কিন্তু রাইজোমর্ফ তৈরি করে না। অ্যাগারিকাস বা তুমি বলতে পারো হচ্ছে ব্যাসিডিও মাইকোটা, এইটার অন্তর্ভুক্ত ছত্রাকগুলো বেশি তৈরি করে। আচ্ছা, সো এখানে এইগুলো একটু ডেফিনেশনের জন্য ইম্পর্টেন্ট বেশি, ওকে। এরপর হচ্ছে আমাদের নতুন একটা টাইপ, সেটা কি, সেটা হচ্ছে মাইকোরাইজা। মাইকোরাইজা, মাইকোরাইজা বলতে কি বোঝায়, একটা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন বোঝায়, যেখানে ছত্রাক বিভিন্ন বড় বড় উদ্ভিদ, উচ্চ শ্রেণীর উদ্ভিদের মূলের আশেপাশে জমা হয়, তাই না? এবং সেখানে জমা হয়ে তারা সেই মূল থেকে পুষ্টি উপাদান যেমন শোষণ করে, সেই মূলের মধ্যে ফসফরাসের শোষণ করতেও সে সহায়তা করে। মানে দুইজনের কি কিন্তু উপকার হচ্ছে। প্রথম কথা হচ্ছে, ছত্রাক কি করবে, উদ্ভিদের মূল থেকে, উচ্চ শ্রেণীর উদ্ভিদ, সেটা বড় কোনো গাছ হইতে পারে, সেই গাছের মূল থেকে সে নিজের প্রয়োজনীয় পুষ্টি উপাদান যেমন গ্রহণ করতেছে, সেই গাছের জন্য কিন্তু উপকার করতেছে কিভাবে, সে গাছের ফসফরাস শোষণকেও সে কিন্তু কি করতেছে, হ্যাঁ, ত্বরান্বিত করতেছে, ওকে। এই জন্য এখানে দুইজনে উপকৃত হচ্ছে বলেই এই ধরনের অ্যাসোসিয়েশনকে আমরা মাইকোরাইজা বলতেছি, রাইট, মিথজীবিতা বলতেছি, ওকে। দেখো যে এখানে এই মাইক্রোরাইজার জন্য যেসব ছত্রাক দেয়, তাদেরকে আমরা কি বলতে পারি, মাইক্রোরাইজাল ছত্রাক, যেমন স্যাপ্রোলিগনিয়া, তাই না? এই যে দেখছো, এখানে কিন্তু বলা আছে যে উদ্ভিদের মূল বা মূলরোমের চারিদিকে এইসব ছত্রাক অবস্থান করতে পারে। মূল এবং ছত্রাকের মধ্যকার এই মিথজীবী আচরণ হচ্ছে মাইক্রোরাইজা, ওকে। গেল, মোটামুটি আমরা এসব করে ফেললাম। তো চলে আসো হচ্ছে, আচ্ছা এক্সাম্পলটা পড়ে নিবা, অ্যামানিটা, ওকে। অ্যামানিটা ভাইরাসা, এটা ভালো এক্সাম্পল। সো এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। আচ্ছা, এরপর চলে আসা হচ্ছে ছত্রাকের কোষীয় গঠন। কোষের মধ্যে আমি কি কি জিনিস দেখতে পারবো, লেস ইম্পর্টেন্ট, জাস্ট রিডিং পড়লেই হবে। প্রথম তো কোষ প্রাচীর আমরা জানি, যে এখানে কোষ প্রাচীরে কাইটিন উপাদানটা পাওয়া যাবে। প্রোটোপ্লাস্টকে সে সংরক্ষণ করবে, মানে ভেতরে জিনিসকে রক্ষা করবে, নর্মাল কোষ প্রাচীরের কাজ। প্রোটোপ্লাস্টের ডেফিনেশন আমরা মোটামুটি জানি, তো এখান থেকে আর কিছু বলতেছি না। কোষ ঝিল্লি একটু পড়তে হবে, ঠিক আছে? সো আমরা কিন্তু জানি যে উন্নত যেসব
কোষ আছে বা প্রাণী কোষ তুমি চিন্তা করো, প্রাণী কোষের কোষ ঝিল্লিতে কিন্তু কোলেস্টেরল পাওয়া যায়, মানে স্টেরল জাতীয় উপাদান পাওয়া যায়। উদ্ভিদ কোষের কোষ ঝিল্লিতে স্টেরল অত বেশি পাওয়া যায় না, বুঝছো? বুঝছো, স্টেরলটা কিন্তু প্রাণী কোষের এক্সাম্পল। সো ওদের কোষ ঝিল্লিতেও কিন্তু এরকম ভাবে স্টেরল পাওয়া যাবে, আর্গোস্টেরল। তাহলে এটা কিন্তু অনেকটা প্রাণী কোষের সাথে মিলতেছে। ওকে, আমাদের পাওয়া যায় কোলেস্টেরল, ওদের পাওয়া যায় আর্গোস্টেরল। ওকে, এবং দেখো কোষ ঝিল্লিটি কোনো কোনো জায়গায় ভাঁজ হয়ে তৈরি করে লোমোজোম। তার মানে এই ভাঁজ হওয়ার কাহিনী মনে হয় ব্যাকটেরিয়ার মধ্যেও পড়ছিলাম, তাই না? ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লিটা ভাঁজ হয়ে তৈরি করে হচ্ছে মেসোজোম, যেটা কোষ বিভাজনে সহায়তা করে। ওদের ক্ষেত্রে তৈরি করবে লোমোজোম। দুটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, মেসোজোম এবং লোমোজোম। মেসোজোম তৈরি হয় ব্যাকটেরিয়ায়, লোমোজোম তৈরি হয় ছত্রাকে। আচ্ছা, তো এই প্রশ্ন হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে আর তেমন তো কিছু ইম্পর্টেন্ট আমি দেখতেছি না। হ্যাঁ, সব তো রিডিং পড়াবো না আসলে, কয়টা অবভিয়াস কথা, রিডিং পড়ালে তো হইলো না, তাই না? ক্লাস তো হইলো না। আচ্ছা দেখো, এখানে কিন্তু প্লাস্টিড পাওয়া যাবে পাওয়া যাবে না, মানে ক্লোরোপ্লাস্ট মেনলি পাওয়া যায় না। ওকে, বেশিরভাগ সময় এটা সাদা বর্ণেরই হয়, তবে এটা কিন্তু বিভিন্ন কালারফুল হইতে পারে, ওটা আমাদের দেখার বিষয় না। আচ্ছা, ঠিক আছে, এগুলো হচ্ছে আর দরকার নেই। এখানে ক্যারোটিনয়েড পদার্থ পাওয়া যেতে পারে, এই জন্য কিন্তু বেশ কিছু ছত্রাক কালারফুল হইতে পারে। আচ্ছা, তো এখানে নিউক্লিয়াস নিয়ে আর তেমন কিছু পড়ার দরকার নেই। পরের টপিকটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, পরের টপিকটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। সেটা কি? ছত্রাকের ডাইমরফিজম। ছত্রাকের ডাইমরফিজম, ডাই মানে দুই, তাই না? আর মর্ফ মানে কিন্তু আকৃতিও বোঝায়, তাই না? তোমরা মরফোলজি পড়ছো না, অঙ্গ সংস্থান বিদ্যা? মর্ফ মানে কিন্তু দৈহিক আকৃতিও বোঝানো সম্ভব। ওকে, রাইজোমর্ফ, ওই মর্ফ কিন্তু আলাদা। হ্যাঁ, উম ওই মর্ফ মানেও দৈহিক গঠন বলা যায়। হ্যাঁ, রাইজো মানে হচ্ছে সূত্রাকার দড়ির মতো গঠন, আর মর্ফ মানে দেহ বলা যায়। সো আমরা ওইদিকে না যাই। ওকে, সো ডাই মানে দুই, মর্ফ মানে দৈহিক গঠন। অর্থাৎ যেসব ছত্রাকের দৈহিক গঠন দুই রকম হইতে পারে অ্যাকর্ডিং টু দা কন্ডিশন, তাদেরকে আমরা, সেই বৈশিষ্ট্যকে আমরা ডাইমরফিজম বলতে পারি। দেখো যে পরিবেশের ভিন্নতার কারণে যদি কোনো ছত্রাক নিজের আকৃতির পরিবর্তন করতে পারে, সেই ঘটনাকে, সেই যোগ্যতাকে আমরা কি বলতেছি? ডাইমরফিজম। কাদের মধ্যে ডাইমরফিজম দেখা যায়? হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, যেহেতু ওর নামের মধ্যে হিস্টোপ্লাজমা আছে, এটা দিয়ে আক্রান্ত রোগগুলোকে আমরা কি বলি? হিস্টোপ্লাজমোসিস। হিস্টোপ্লাজমা দিয়ে হয় হিস্টোপ্লাজমোসিস, ইম্পর্টেন্ট, এই নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, দেখো হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম মাটিতে থাকলে সূত্রাকার হয়, ফিলামেন্টাস হয়। কিন্তু মানুষের ফুসফুসে থাকলে সেটা কোষ পিণ্ডাকার হয়। এই যে আমি বলতেছিলাম না, ক্যাপসুলেটাম, সেটা মানুষের ফুসফুসে যখন চলে যাবে তখন সেটা অনেকটা ক্যাপসুল শেপড হয়ে যাবে, গোল হয়ে যাবে। বুঝতে পারছো? তো এখন বলতে পারো, ভাই মানুষের ফুসফুসে একটা ছত্রাক কেমনে যায়? ছত্রাক না গেলেও কিন্তু ছত্রাকে স্পোর যাইতে পারে, তাই না? স্পোর ইনগালফ করাটা কিন্তু ইজি, বাতাসের মাধ্যমে কিন্তু স্পোর ভাসমান অবস্থায় থাকতে পারে। হ্যাঁ, রাইট, এটা যাওয়া পসিবল। সো এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, জ্ঞানমূলকে অনেক 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 বেশি আসে, একটু ভালো করে পড়বা। আচ্ছা, ছত্রাকের খাদ্য গ্রহণ মেনলি শোষণ বা অ্যাবজর্পশন প্রক্রিয়া হয়। তো অ্যাবজর্পশন সে কিভাবে করে? ওই যে আমরা কিন্তু বলছিলাম হাইফি দিয়ে সে করে, তাই না? ওই যে রাইজয়ের কথা আমরা পড়ছি, বুঝতে পারছো? হস্টোরিয়ামের কথা আমরা পড়ছি, সে হাইফি দিয়ে মেনলি করে। কিভাবে হাইফি দিয়ে করে? হাইফির যে শীর্ষ দেশের অঞ্চলটা আছে, হ্যাঁ, হাইফির যে সামনের দিকে, এটা ধরো একটা হাইফি, এই হাইফির যে সামনের দিকে যে অঞ্চলটা আছে, এই অঞ্চলটা বিশেষভাবে অভিযোজিত খাদ্য গ্রহণের জন্য। ওকে, এই শীর্ষ দেশের অঞ্চলটাকে আমরা কি বলি জানো? ডোম বলি। সো ছত্রাক কি করে? হাইফির ডোম দিয়ে খাদ্য শোষণ করে। তো এই কথাগুলো আমি হয়তো এখানে বলছি, এখানে অনেক কিছু লেখা আছে, আমাদের অত কিছু না জানলেও চলবে। রাইট, এখানে হচ্ছে ব্যাপন প্রক্রিয়ায় ব্যাপ্ত হয়, তাই না? অভ্যন্তরে ব্যাপ্ত হয়ে যায়, ব্যাপন হয়ে যায়, ডিফিউশন হয়ে যায়, যে আমরা হস্টোরিয়ামের কথা হয়তো জানি, তাই না? আচ্ছা, তারপর দেখো হাইফির দেখো হাইফির যে শীর্ষ দেশের অঞ্চল, হাইফির মাথাকে আমরা কি বলতেছি? ডোম। ডোমের একটা প্রয়োগ কিন্তু আমরা অলরেডি দেখছি। আসলে ছত্রাকের দৈহিক অংশটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয় ডোমের মাধ্যমে। এই অঞ্চলটা অনেক বেশি কোষ বিভাজন ক্ষম। হ্যাঁ, রাইট, ভাজক টিস্যুর সাথে তুমি কম্পেয়ার করতে পারো। ওকে, দেখো এই যে বৃদ্ধিকালে অধিকাংশ বিপাকীয় কার্যাবলী হাইফার শীর্ষ দেশে ঘটে। এই জন্য সেখান দিয়ে নর্মালি কি হয়? এই যে এই ডোম অঞ্চলে নতুন সৃষ্ট ভেসিকল জড়ো হয়ে সেখানে কোষের বিভিন্ন উপাদান তৈরি হয়। জাস্ট একটু মাথায় রাখবা, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ডোমের প্রয়োগগুলা। ছত্রাকের জনন একবার রিডিং পড়লেই হবে। দেখো ছত্রাক জননের উপর ভিত্তি করে দুই রকম হইতে পারে, হলোকার্পিক ছত্রাক এবং ইউকার্পিক ছত্রাক। হলো হলো কথাটা মানে কিন্তু সম্পূর্ণ, বুঝতে পারছো? তো যেসব ছত্রাকের জননের জন্য পুরো বডি ইউজ হয়ে যায় সেটা হচ্ছে হলোকার্পিক ছত্রাক। আর ইউ মানে কিন্তু ভালো, ঠিক আছে? ইউ মানে হচ্ছে প্রকৃত বোঝায়।
তাহলে তুমি চিন্তা করো একটা প্রকৃত কোষী বা একটা ভালো উন্নত জীব কিভাবে জনন করে বলতো? জনন করার জন্য তাদের সিলেক্টিভ কিছু অঙ্গ থাকে, সেই অঙ্গ থেকে জনন কোষ তৈরি হয় বা স্পোর তৈরি হয়, সেটার মাধ্যমে সে জনন করে। তাহলে যেসব ছত্রাকের জন্য এই জনন কাজের জন্য ডেডিকেটেড কিছু অঙ্গ বা কোষ থাকে, সেই সব ছত্রাক হচ্ছে ইউকার্পিক ছত্রাক। দেখো ডেফিনেশনে লিখে রাখছে, দেখো ফলকার্পিক কারা? সমস্ত দেহ কোষটি জনন কোষে ব্যবহৃত হয়। নর্মালি এক কোষী যারা, তাদের ক্ষেত্রে এটা হইতে পারে, যেমন ধরো সিনকাইট্রিয়াম। ওকে, এদের ক্ষেত্রে যে দৈহিক এবং জনন অঙ্গের কোনো পার্থক্য থাকে না, যেহেতু পুরো দেহ কোষটাই রূপান্তর হয়ে গেছে। এবং অধিকাংশ ছত্রাকই ইউকার্পিক হয় কারণ তাদের দেহের অংশ বিশেষ থেকে জনন যন্ত্রের সৃষ্টি হয়, মানে জননাঙ্গ সৃষ্টি হয়। ওকে, যেমন ধরো স্যাপ্রোলেগনিয়া, অ্যাগারিকাস, বেশিরভাগ ছত্রাকই কিন্তু ইউকার্পিকের মধ্যে পড়বে। আচ্ছা, ওদের জনন কিন্তু তিনটা টাইপে হয়, অঙ্গজ, অযৌন, যৌন, তাই না? শৈবালের মধ্যে আমরা এইসব হয়তো একটু বিস্তারিত আলোচনা করছিলাম। অযৌন জননের মধ্যে কি পাবো? সরি, অঙ্গজ জননের মধ্যে কি 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 পাবো দেখো তো? দৈহিক খণ্ডায়ন বা ফ্র্যাগমেন্টেশন, দ্বিভাজন এবং পুরী সৃষ্টি। ওকে, এগুলো মোটামুটি আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম, তাই না? দৈহিক খণ্ডায়ন, এখানে কি হবে? দেহটা খণ্ড খণ্ড হয়ে যাবে। স্পেশালি আমরা যে যে প্রস্থ প্রাচীর যুক্ত হাইফির কথা বলছিলাম না, তাই না? সেপ্টা যুক্ত হাইফি, এই সেপ্টা বরাবর ভাগ হয়ে সেটা হচ্ছে একটা বড় আহ কোষ থেকে ছোট ছোট অনেকগুলো কোষের রূপান্তর হয়ে যায়, সেই এক একটা খণ্ড, এক একটা কোষের গুচ্ছই হচ্ছে এক একটা ছত্রাকে কনভার্ট হইতে পারে। দেখছো যে একাধিক খণ্ডে সেটা রূপান্তর হয়, প্রত্যেকটি খণ্ড সেটা হচ্ছে স্বতন্ত্র ছত্রাকে কনভার্ট হইতে পারে। এক্সাম্পল চাইলে পড়তে পারো, রাইজোপাস পেনিসিলিয়াম, না পড়লেও সমস্যা নাই। দ্বিভাজন হচ্ছে অনেকটা ব্যাকটেরিয়া দ্বিভাজন যেরকম হয়, বাইনারি ফিশন, কোষটা মাঝখানে বরাবর দুই ভাগে ভাগ হয়ে যায়, সেরকমই দেখতে অনেকটা। হ্যাঁ, যে দেখো দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। হ্যাঁ, এগুলো আমরা জানি। এটা এক্সাম্পল স্যাকারোমাইসিস পড়তে পারো। পুরি সৃষ্টি বা বার্ডিং, পুরি তো বুঝোই, দেখ আমাদের ছত্রাকের বা কোনো একটা প্রাণীর বা কোনো একটা জীবের কোনো নির্দিষ্ট জায়গায় যদি খাদ্য সঞ্চয় হয়, সেই জায়গার হচ্ছে বিপাকীয় হারটা বেড়ে যায়, যার ফলে সেখানে অনেক বেশি কোষ বিভাজন হওয়া শুরু করে, তাই না? যার ফলে সেখানে কোষের একটা গুচ্ছ তৈরি হয়, একটা পিণ্ড তৈরি হয়, সেটাকে আমরা কুড়ি বা মুকুল বলতেছি, তাই না? হ্যাঁ, এটাও কিন্তু হইতে পারে, রাইট? এটারও কিন্তু ইস্টে কিন্তু হয়। তো ইস্টে কমনলি হচ্ছে এই কুড়ি সৃষ্টিটাই হয়ে থাকে, বুঝতে পারছো? আচ্ছা, তো অযৌন জনন, অযৌন জনন দেখো এটা হচ্ছে জননের প্রধান প্রক্রিয়া। দেখছো, অযৌন জননের প্রধান প্রক্রিয়া সেটা কি বলো? স্পোর উৎপাদন। মেনলি অযৌন জনন বলতে আমরা স্পোর উৎপাদনকেই বুঝি, রাইট? তো ওদের স্পোর দুই রকমের হয়, একটা হচ্ছে স্পোরাঞ্জিও স্পোর, সংক্ষেপে স্পোর বলতে আমরা যাকে চিনি, এবং হচ্ছে কনিডিয়া। ওকে, স্পোরাঞ্জিও স্পোর কারা? যারা হচ্ছে স্পোরাঞ্জিয়াম থেকে তৈরি হয়। স্পোরাঞ্জিয়াম কারা? এটা আমরা আগেও পড়ছিলাম যে স্পোর তৈরিকারী কোষই হচ্ছে স্পোরাঞ্জিয়াম, রাইট? এই যে দেখো এখানে কিন্তু বলছে যে স্পোর উৎপাদনকারী অঙ্গকে আমরা স্পোরাঞ্জিয়াম বলতে পারি, এবং স্পোরাঞ্জিয়ামের ভেতরে যে স্পোর তৈরি হয় সেটা হচ্ছে স্পোরাঞ্জিও স্পোর, সংক্ষেপে স্পোর বললেই তো হয়, নাকি? আচ্ছা, এটা আবার দুই রকমের হয়, সচল যেটা সেটা জু স্পোর, এবং নিশ্চলটা হচ্ছে অ্যাপ্লানোস্পোর। গতদিন আমরা পড়ছিলাম ফ্লাজেলা যুক্ত হইলে চলনশীল, সেটাকে আমরা জু স্পোর বলি। ফ্লাজেলা না থাকলে সেটা হচ্ছে অচল, সেটাকে আমরা অ্যাপ্লানোস্পোর বলি। জু স্পোর পাওয়া যায় স্যাপ্রোলেগ নিয়ে, অ্যাপ্লানোস পাওয়া যায় হচ্ছে মিউ করে। ওকে, নট সো ইম্পর্টেন্ট। কনিডিয়া কি একটা স্পোর, যেটা হচ্ছে কনিডিও ফোর নামক বিশেষ হাইপার মাথা থেকে তৈরি হয়। ওকে, কনিডিও ফোর থেকে কনিডিয়া তৈরি হবে, কথা শেষ। আচ্ছা, এরপর চলে আসো হচ্ছে আমাদের স্পোরের আরো কিছু অল্টারেশন আছে, কিছু মডিফিকেশন আছে। সেটা কি কি বলতো? ক্ল্যামাইডোস্পোর, ক্ল্যামাইডোস্পোর। ওকে, তো ক্ল্যামাইডোস্পোর হচ্ছে অনেকটা আবরণ বেষ্টিত, পুরো আবরণ বেষ্টিত কোনো অ্যাপ্লানোস্পোরই হচ্ছে আমাদের ক্ল্যামাইডোস্পোর, যেটা হচ্ছে অনুকূল পরিবেশে অঙ্কুরিত হয়ে নতুন ছত্রাক তৈরি করে, মিউকোর এবং ফিউজারিয়াম চাইলে পড়তে পারো। অয়েডিয়া, অয়েডিয়া আসলে কি দেখো, আইডিয়া হচ্ছে মেনলি ওই যে প্রস্থপ্রাচীর যদি খণ্ডিত হয়ে যায়, সেই খণ্ডগুলোকে কি কি বলা হয় বলতো? অয়েডিয়া বলা হয়। দেখছো ওই যে হাইফা, ছত্রাকের হাইফা গুলো প্রস্থপ্রাচীর সৃষ্টির মাধ্যমে ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে যায়। তাহলে এটাকে আমরা অয়েডিয়ার মধ্যে কেন আলোচনা করতেছি? এটা তো খণ্ডায়নের মধ্যে আলোচনা করা উচিত। আসলে বিষয়টা হচ্ছে যে এই খণ্ডগুলা যদি স্পোর তৈরি করতে সক্ষম হয়, হ্যাঁ, স্পোরের মতো কাজ করে, তাহলে সেটাকে আমরা অয়েডিয়া বলবো, আদারওয়াইজ সেটা খণ্ডায়নের মধ্যে পড়ে যাবে। অয়েডিয়া স্পোরের ন্যায় আবরণ তৈরি করে অঙ্কুরোদ্গমের মাধ্যমে নতুন ছত্রাক দেহ গঠন করতে পারে। ইফ ইট অ্যাক্টস লাইক স্পোর, দেন ইটস অয়েডিয়া। ওকে, এক্সাম্পল পড়তে পারো কপ্রিনাস টগোপাস, নট সো ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার চলে আসো যৌন জনন। আমি যেটা বলতেছিলাম যে ওদের জননটা অত বেশি ইম্পর্টেন্ট না, গ্রিডিং পরে পরে শেষ করবা। ছত্রাকের যৌন জনন আসলে তিনটা স্টেপের মাধ্যমে হয়। প্রথম হচ্ছে গ্যামেটোজেনেসিস বা গ্যামেট সৃষ্টি, প্লাজমোগ্যামি এবং ক্যারিওগ্যামি। ওকে, আচ্ছা সংক্ষেপে যদি বলি, গ্যামেট, গ্যামেট সৃষ্টি বলতে কি বোঝায়? গ্যামেট তৈরি করা, তাই না? শুক্রাণু ডিম্বাণু তোমরা হয়তো জানো। এখানে যে আমরা কোয়াইট অবভিয়াস কথা যে শুক্রাণু বা ডিম্বাণু বলবো,
নট সো নেসেসারি। ওকে, দুইটা ভিন্ন টাইপের গ্যামেট হয়, শুক্রাণু ডিম্বাণুর চেনাটা খুব টাফ এখানে, তাই না? উন্নত যে উগামী প্রকৃতি আমরা শিখছিলাম সেটার মধ্যে শুক্রাণু ডিম্বাণুর চেনাটা ইজি, তাই না? রাইট। মেলটা আলাদা হয়, ফিমেলটা একদম গোল হয়, নিশ্চল হয়। বাট ছত্রাকের ক্ষেত্রে ফিগার করাটা একটু টাফ। একটা ছোট হয়, একটা বড় হয়, বাট শেপ সেম সিমিলার থাকে। হ্যাঁ, যাই হোক, এগুলো আমরা দেখতেছি, সমস্যা নাই। আর এখানে গ্যামি শব্দটা মানে হচ্ছে মিলন। প্লাজমোগ্যামি মানে কি? দুটা ভিন্ন ভিন্ন গ্যামেটের যখন প্রোটোপ্লাজম মিলিত হয় সেটা হচ্ছে প্লাজমোগ্যামি। আর ক্যারিয়ন মানে তো নিউক্লিয়াসকে বোঝায়, তাই না? অর্থাৎ যদি প্লাজমোগ্যামি হওয়ার পর নিউক্লিয়াসটা মিলিত হয় সেই ঘটনার নাম হচ্ছে ক্যারিওগ্যামি। তাহলে নিশ্চয়ই প্লাজমোগ্যামি আগে হবে, তারপর ক্যারিওগ্যামি হবে, কয়টা অবভিয়াস কথা। আচ্ছা, দেখার চেষ্টা করি। দেখো, গ্যামেট কোথায় সৃষ্টি হবে? গ্যামেট এনজিয়াম। স্পোর যদি স্পোরাঞ্জিয়ামে সৃষ্টি হয় ভাই, তাহলে গ্যামেট তো নিশ্চয়ই গ্যামেট এনজিয়ামে সৃষ্টি হবে, তাই না? এগুলো আমরা আগেও পড়ছি। দুটি ভিন্ন ধরনের গ্যামেটের মিলনের মাধ্যমে কি হয় বলতো? যৌন জনন ঘটে। এগুলো কয়টা অবভিয়াস কথা নিষেকের মধ্যে আমরা পড়ছি। তো এখানে আসলে গ্যামেট গুলোকে আমরা পুং গ্যামেট বা স্ত্রী গ্যামেট বলে বলা যাইতে পারে, বাট কমনলি হচ্ছে প্লাস মাইনাস বলা হয়। তো প্লাস মাইনাস হচ্ছে কমনলি বলা হয়, মেল ফিমেল ডিটেক্ট করাটা খুবই টাফ। হ্যাঁ, দেখো যে এখানে, হ্যাঁ, হ্যাঁ, এই গ্যামেট গুলো যদি একই টাইপের হয় তাহলে আইসোগ্যামেট বলে। আইসোগ্যামেটের মিলনকে আমরা আইসোগ্যামি বলি। এগুলো আমরা আগেও পড়ছিলাম, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, ওগ্যামি। ওকে, তো আমি বলবো যে তোমরা শৈবালের লেকচারটা আগে করে আসো, তারপর ছত্রাকের লেকচারটা খুব সহজে বুঝতে পারবা। ওকে, আচ্ছা। তো যেখানে আমাদের পুং গ্যামেট গুলা তৈরি হয় বা প্লাস টাইপের গ্যামেট গুলা তৈরি হয়, সেই পুং গ্যামেট তৈরি করা কোষ পুং গ্যামেট এনজাইমকে বলা হয় অ্যানথেরিডিয়াম। আর স্ত্রী গ্যামেট তৈরি করার কোষ স্ত্রী গ্যামেট এনজাইমকে বলা হয় ওগোনিয়াম। ওকে, অ্যানথেরিডিয়াম এবং ওগোনিয়াম মাথায় রাখবা। এই যে আইসোগ্যামের কথা আমরা বলছিলাম, আর হ্যাঁ, ওগোমের কথা কিন্তু আমরা জানি। একই ধরনের গ্যামেট আইসোগ্যামেট, তাদের মিলন হচ্ছে আইসোগ্যামি। ভিন্ন ধরনের গ্যামেট ও গ্যামেট, তাদেরকে মিলনকে বলা হবে হচ্ছে হেটারোগ্যামি বা উওগ্যামি। আচ্ছা, এরপর চলে আসা হচ্ছে পরবর্তী আলোচনা, সেটা কি? প্লাজমোগ্যামি এবং ক্যারিওগ্যামি। শর্ট আমি অলরেডি বলে ফেলছিলাম। এই যে দুটি জনন কোষে প্রোটোপ্লাজমের মিলন হচ্ছে প্লাজমোগ্যামি, এবং নিউক্লিয়াসের মিলন হচ্ছে ক্যারিওগ্যামি। ওকে, ক্যারিওগ্যামির মাধ্যমে কি হয়? জাইগোট সৃষ্টি হয়, তাই না? নিউক্লিয়াস মিলিত হলে তো দুইটা কোষ এখন একটা কোষে কনভার্ট হয়ে যাবে। তুমি যদি এখানে ফিগারটা দেখার চেষ্টা করো, ছবিটা যদি একটু দেখার চেষ্টা করো, তাহলে আমরা এখানে প্রথমে দেখতে পারতেছি কি, এই যে দুইটা হ্যাপ্লয়েড গ্যামেট, দেখছো? দুইটা কিন্তু আমরা আলাদা করতে পারতেছি না, সো এদের এখানে আইসোগ্যামি হচ্ছে। কি হচ্ছে বলতো? এখানে আইসোগ্যামি হচ্ছে। ওকে, তো এই গ্যামেট গুলো সৃষ্টি হইলো তোমার গ্যামেটোজেনেসিস প্রক্রিয়া, একটা প্লাস একটা মাইনাস, আমরা কয়টা অবভিয়াস বুঝতেই পারতেছি। প্রথমে কি হবে? দুইটা প্রোটোপ্লাজম মিলিত হবে, দেখছো? দুইটা প্রোটোপ্লাজম মিলিত হয়ে গেলে এরা কিন্তু দুই নিউক্লিয়াস বিশিষ্ট কোষে কনভার্ট হয়ে যায়। ওকে, বুঝতে পারছো? এই অবস্থাকে আমরা কি বলি জানো? ডাই ক্যারিয়ন। ওকে, একটু পরে আমরা দেখবো কিন্তু ডাই ক্যারিয়ন। সো প্লাজমোগ্যামি যখন হয়ে যায়, তখন সেটা কিন্তু ডাইক্যারিয়ন স্টেটে চলে যায়, দুই নিউক্লিয়াস বিশিষ্ট কোষে রূপান্তর হয়ে যায়। এরপর তাদের মধ্যে ক্যারিওগ্যামি হয়। ক্যারিওগ্যামি হলে সেটা একটা সিঙ্গেল ডিপ্লয়েড নিউক্লিয়াসে কনভার্ট হয়ে যায়, রাইট? দুইটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস মিলিত হলে তো ডিপ্লয়েড হবেই, কোয়াইট অবভিয়াস কথা। দেন সেটার মধ্যে হচ্ছে কোষ বিভাজন হয়ে সেটা হচ্ছে কিছু ডিপ্লয়েড কোষের রূপান্তর হয়ে যাবে। এই ডিপ্লয়েড কোষগুলো পরবর্তীতে হচ্ছে মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে অ্যাসকাস নামক কিছু থলে তৈরি করে। বুঝতে পারছো? এই দেখছো, এই ডিপ্লয়েড অঙ্গজ কোষের মধ্যে মায়োসিস বিভাজন হচ্ছে, সে অ্যাসকাস তৈরি করে। এবং অ্যাসকাসের মধ্যে হচ্ছে কিছু অ্যাসকাসের যে নিউক্লিয়াস গুলো আছে, এই নিউক্লিয়াস আশেপাশে কিছু সাইটোপ্লাজম জমা করে অ্যাসকোস্পোর তৈরি করে। আসলে আমরা যে বলতেছিলাম না, অ্যাসকোমাইকোটা, অ্যাসকোমাইকোটাই মেনলি অ্যাসকোস্পোর তৈরি করে। বুঝতে পারছো বিষয়টা? ওকে, এই স্পোর স্পোর গুলোই পরবর্তীতে আলাদা হয়ে কিছু হ্যাপ্লয়েড কোষ তৈরি করে। এই হ্যাপ্লয়েড কোষ থেকেই আমাদের হ্যাপ্লয়েড ছত্রাক গুলো পাওয়া যায়। তার মানে একটু চিন্তা করে দেখো, আমাদের ক্যারিওগেমি হয়ে যাওয়ার পর, নিষেক হয়ে যাওয়ার পর কিন্তু এখানে মায়োসিসটা হচ্ছে, তাই না? তো এটাকে আমরা পোস্ট জাইগোটিক মায়োসিস বলতে পারি। ওকে, আচ্ছা, এগুলো হয়তো আমরা বুঝতে পারছি। তো এখানে কিন্তু এই কথাগুলো বলছে, দেখো এই যে জাইগোটের মায়োসিস, জাইগোটে কি হচ্ছে? মায়োসিস বিভাজন হচ্ছে, যার ফলে ছত্রাকটি আবার হ্যাপ্লয়েড অবস্থা প্রাপ্ত হচ্ছে, যে হ্যাপ্লয়েড অবস্থা প্রাপ্ত হচ্ছে। ওকে, আচ্ছা। সো এখানে হচ্ছে আরো কিছু ইনফরমেশন দেওয়া অ্যাসকোমাইকোটা এবং ব্যাসিডিওমাইকোটা রিলেটেড। দেখো, অ্যাসকোমাইকোটার মধ্যে আমাদের 4 থেকে 8টা অ্যাসকোস্পোর তৈরি হবে। কোথায় তৈরি হবে বলতো? এই অ্যাসকাসে তৈরি হবে। ঠিক আছে, রাইট? এখানে আমরা 4টা দেখতে পারতেছি, বা 4 থেকে 8টা তৈরি হইতে পারে। ওকে, আর ব্যাসিডিওমাইকোটার ভিতরে এই ব্যাসিডিয়াম নামক কিছু অঙ্গ থাকে। ব্যাসিডিয়াম নামক কিছু আহ অঙ্গ থাকে, স্পোর সৃষ্টিকারী স্পোরাঞ্জিয়াম, সেখানে আসলে ব্যাসিডিও স্পোর তৈরি হয়। তাহলে অ্যাসকাস, তাহলে তুমি চিন্তা করো, অ্যাসকোমাইকোটায় তৈরি হবে অ্যাসকোস্পোর, ব্যাসিডিও মাইকোটায় তৈরি হবে ব্যাসিডিও স্পোর। ওকে, অ্যাসকোস্পোর তৈরি হবে অ্যাসকাস নামক কিছু নলের ভেতর থেকে, কিছু থলের ভেতর থেকে। আর ব্যাসিডিও স্পোর তৈরি হবে ব্যাসিডিয়াম থেকে। ওকে,
এটা মাথায় রাখবা। আচ্ছা, তারপর দেখো হচ্ছে এখানে, হুম, এই যে, হ্যাঁ, এই কথাগুলো আমরা কিন্তু অলরেডি আলোচনা করছিলাম। দেখছো ডাই ক্যারিওটিক কোষ আমাদের প্লাজমোগ্যামি হয়ে গেছে, বাট এখনো ক্যারিওগ্যামি কিন্তু হয় নাই। যে হাইফা এরকম ডাই ক্যারিওটিক কোষ যুক্ত হয়, সেই হাইফাকে আমরা ডাই ক্যারিওটিক হাইফা বলি। পুরো মাইসিলামের সব হাইফা গুলো যদি এরকম ডাই ক্যারিওটিক হয়, তাহলে পুরো মাইসিলামকে আমরা কি বলতে পারি? ডাই ক্যারিওটিক মাইসিলিয়াম বলতে পারি, তাই না? কয়টা অবভিয়াস কথা আমরা বুঝতেই পারতেছি। আচ্ছা, এই যে দেখছো ডাইক্যারিয়ন কি, যখন দুই নিউক্লিয়াস বিশিষ্ট কোষ আমাদের কাছে থাকে সেটাকে আমরা কি বলি? ডাইক্যারিয়ন। এবং ওই নিউক্লিয়াস দুইটা যদি ভিন্ন টাইপের হয়, যেমন এখানে যৌন জনন আমরা দেখতেছি কি প্লাস এবং মাইনাস নিউক্লিয়াস, তখন সেই কোষটাকে আমরা কি বলতেছি? তখন সেটাকে আমরা কি বলতেছি? হেটারোক্যারিয়ন, তাই না? অসমান নিউক্লিয়াস যুক্ত কোষ। আচ্ছা, সো এই ক্ষেত্রে মেনলি হেটারোক্যারিয়ন অবস্থাটাই প্রমিনেন্ট। ওকে, সো এটার ফিগার টিগার লাগবে না, জাস্ট রিডিং পড়লেই হবে। চলে আসো ছত্রাকের গুরুত্ব, রিডিং পড়লেই হবে ভাই, এগুলো বানায় বুনায় লিখবা। সো বানানোর ক্ষেত্রে একটু কথা খেয়াল রাখবা যে তোমার বানানোর মধ্যে কিন্তু একটু কি থাকতে হবে? আর্ট থাকতে হবে। বুঝতে পারছো? শিল্প থাকতে হবে। টিচার যাতে কখনোই না বুঝে যে তুমি ভুংভাং লিখতেছো। ওকে, এগুলো বানায় লেখারই জিনিস আমি জানি, ঠিক আছে, বাট টিচারকে তোমাকে অবশ্যই কনভিন্স করতে হবে যে তুমি পড়াশোনা করে আসছো। তাহলে কিভাবে তুমি কনভিন্স করতে পারো? তুমি যতগুলো এখান থেকে বইয়ের নাম পাচ্ছ, তোমার জন্য ইজিয়ার যতগুলা ততগুলো তোমরা মুখস্থ রাখবা, সেগুলো তুমি যাতে লিখতে পারো। ঠিক আছে, যেটা আমরা বলি যে এই উপকারী বা অপকারী ভূমিকা, গুরুত্ব, এগুলোর জন্য এই হেডিং গুলো পড়লেই হয়। হেডিং গুলো পড়লেই হয়, বাট আমি তোমাদের আরেকটা জিনিস সাজেস্ট করব। হেডিং এর ভেতরে যে এই বৈজ্ঞানিক নাম তুমি পাচ্ছ, যতগুলো তোমার কাছে হজমযোগ্য মুখস্থ করা সম্ভব, তুমি ততগুলো মুখস্থ করে পয়েন্টের মধ্যে লিখবা। যখনই টিচার তোমার এই নামগুলো দেখতে পারবে, তখন কিন্তু সে বুঝবে যে না, সে পুরোটা বানাই লেখে নেই, তার অবশ্যই পড়াশোনা আছে, বেসিক আছে। ওকে, তো অ্যাজ এ টিচার আমি যদি তোমার খাতা কাটি, আমি যদি দেখতে পাই তুমি এই নামগুলো লিখতে পারছো, তাহলে নিশ্চয়ই বুঝবো ভাই তুমি পড়াশোনা করে আসছো, তাই না? আমি যদি দেখি ভাই তুমি গাল গল্প লিখছো, তোমাদের খাতা কাটার সময় দেখি ভাই তোমরা হচ্ছে গাল গল্প লিখে রাখো, তখন ভাই খুব বিরক্ত লাগে, টিচারদেরও বিরক্ত লাগবে। ওকে, সো খাতা ভরে লিখে আসাটা কিন্তু এনাফ না। লেখার কোয়ান্টিটি ম্যাটার করে, বাট ওইটা কিন্তু এনাফ না, তোমার লেখার মধ্যে অবশ্যই সারবস্তু থাকতে হবে। ওকে, যেমন ধরো আমি এখানে অলরেডি মার্কিং করে দিছি যে এই কথাগুলো তোমার না থাকলেই না, যে বৈজ্ঞানিক নামগুলো তোমার লাগবেই ছত্রাকে, সেগুলো আমি মার্কিং করে দিছি, কিন্তু হ্যাঁ, বেশি মার্কিং করি নাই, যতটুকু লাগবে ততটুকুই। ছত্রাকের উপকারী প্রভাব কি আছে দেখো। খাদ্য হিসেবে আমরা ছত্রাককে গ্রহণ করতে পারি, হ্যাঁ, মাশরুম কিন্তু আমরা খাইতে পারি, তাই না? মাশরুম বলি না, মাশরুম কিন্তু এক ধরনের ছত্রাক। মাথায় রাখবা, সকল ছত্রাক মাশরুম না। মাশরুম মানেই ছত্রাক, বাট সকল ছত্রাক মাশরুম না। যেই ছত্রাকগুলো আমি খাইতে পারি, পুষ্টি উপাদান দেয় আমাদের, তাই না, তাদেরকে আমরা মেনলি মাশরুম বলি। ঠিক আছে না? ঠিক আছে, এগারিগাসকে যেমন বলা হয় হোয়াইট বাটন মাশরুম। ওকে, মানে কমনলি, বুঝতে পারছো, কমনলি এরকম আমি চিন্তা করতে পারি। এই যেমন ধরো, এই যে দেখছো মাশরুম যাকে আমরা বলতেছি অ্যাগারিকাস বা ভলভারিয়েলা, বা ধরো মোরেল, মোরেল বলতে আমরা মোরশেলাকে চিনি, ট্রাফল বলতে আমরা টিউবারকে চিনি, এগুলো হচ্ছে মেনলি খাদ্য হিসেবে আমরা গ্রহণ করে থাকি। তবে সবজি হিসেবে সবচেয়ে কমন যে মাশরুমটা আমরা গ্রহণ করি, সেটা হচ্ছে অ্যাগারিকাস গণভুক্ত অ্যাগারিকাস বাইস্পোরাস এবং অ্যাগারিকাস ক্যাম্পেস্ট্রিস। ওকে, বাইস্পোরাস এবং ক্যাম্পেস্ট্রিস মাথায় রাখবা। ঔষধ হিসেবে আহ, প্রথম আমরা ইউজ করি কি বলতো? পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম, পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম, এখান থেকে প্রথম বাণিজ্যিক ভাবে অ্যান্টিবায়োটিক পেনিসিলিন তৈরি করা হয়েছে। বুঝতে পারছো? একটু মাথায় রাখবা, পেনিসিলিন প্রথম তৈরি করা হয়েছে পেনিসিলিয়াম নোটেটাম থেকে। বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিয়াম নোটেটাম থেকে সর্বপ্রথম পেনিসিলিন আবিষ্কার করছেন, বাট বাণিজ্যিকভাবে পেনিসিলিন তৈরি করা শুরু হয়েছে পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম থেকে। মাথায় রাখবা। তারপর ধরো ক্লাভিসেপস পারপিউরিয়া, ক্লাভিসেপস পারপিউরিয়া থেকে আমরা আর্গট তৈরি করতে পারি, সেটা ওষুধ হিসেবে ইউজ করা হয়। বিশেষ করে সন্তান প্রসবের পর রক্তক্ষরণ বন্ধ করতে এটা ইউজ করা হয়। দেখো, পারপিউরা, পারপিউরা হচ্ছে একটা রক্তক্ষরণ জনিত রোগ, সেটাকে আটকাইতে পারে হচ্ছে পারপিউরিয়া, তাই না? নামের সাথে মিল আছে। আচ্ছা, তারপর দেখো হচ্ছে মৃত্তিকাবাসী বিভিন্ন ছত্রাক, এখান থেকে সাইক্লোস্পোরিন পাওয়া যায়, যেগুলো হচ্ছে অঙ্গ, হ্যাঁ, অর্গান ট্রান্সপ্লান্ট করতে অনেক বেশি ইউজ হয়। ওকে, না চাইলেও না পড়লেও সমস্যা নাই। টলাই টলাইপোক্লেডিয়াম ইনফ্লেটাম, আমারও মুখস্থ নাই। হ্যাঁ, তারপর দেখো অ্যাসপারজিলাস, এই ছত্রাক থেকে আমরা বেশ কিছু স্টেরয়েড পাইতে পারি, সেটা হচ্ছে আর্থ্রাইটাস, হ্যাঁ, আর্থ্রাইটিস, সরি, আর্থ্রাইটিস নিরাময় করতে সহায়তা করে, তাই না? জয়েন্টে জয়েন্টে ব্যথা, জয়েন্ট হচ্ছে ক্ষয়ে যায়, বুঝতে পারছো, সেটার নিরাময় করার কাজে অ্যাসপারজিলাস ইউজ করা যেতে পারে। তারপর ম্যাজিক মাশরুম থেকে সিলোসাইবিন সিলেসিন পাওয়া যায়, সেটা হচ্ছে হ্যালোসিনেশনের জন্য গুরুত্বপূর্ণ উপাদান, এগুলো চাইলে পড়তে পারো, না পড়লেও সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে, এরপর হচ্ছে জৈব অ্যাসিড এবং উৎসেচক তৈরি করার কাজে।
উৎসেচক মানে এনজাইম, যেমন ইনভার্টেজ এনজাইম কি করে বলতো, সেটা হচ্ছে সুক্রোজকে ইনভার্ট সুগারে কনভার্ট করে, গ্লুকোজ এবং ফ্রুক্টোজে কনভার্ট করে। এই ইনভার্টেজ এনজাইম থেকে পাওয়া যায় বলতো, ইস্ট থেকে পাওয়া যায় স্যাকারোমাইসিস সেরেভিস। ওকে। তারপর ধর হচ্ছে ডায়াস্টেজ এবং বিভিন্ন জৈব অ্যাসিড যেমন ল্যাকটিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, এইসব অ্যাসিড তৈরি করা যাবে হচ্ছে অ্যাসপারজিলাস থেকে। পরিবেশ সংরক্ষণ কাজেও কিন্তু ছত্রাক ইম্পর্টেন্ট, তারা বিভিন্ন দূষক পদার্থকে ভেঙে ফেলে, ডিকম্পোজ করে ফেলে। ওকে। যার ফলে কি হয়, পরিবেশ দূষণ থেকে মুক্ত থাকে। এই প্রক্রিয়ার নাম কি বলো, বায়ো রিমেডিয়েশন, তাই না? রিমেডিয়েশন মানে কি বলতো, ট্রিট করা, ঠিক করা, সুস্থ করা। এভাবে একটু মাথায় রাখতে পারো। আচ্ছা, ঠিক আছে। তাহলে বায়োলুমিনেসেন্স শৈবাল করে, বায়ো রিমেডিয়েশন ছত্রাক করে। মনে রাখবে, এগুলো জ্ঞানমূলকে দেয় কিন্তু। ঠিক আছে। আচ্ছা, তারপর আসো হচ্ছে হরমোন, বিভিন্ন হরমোন তৈরি করা যায়, যেমন ধরো উদ্ভিদের বৃদ্ধির জন্য আহ জিবেরেলিন নামে একটা হরমোন প্রয়োজনীয়, এবং সেই জিবেরেলিন পাওয়া যাবে জিবেরেলা ফুজিকুরোই থেকে। জিবেরেলা ফুজিকুরোই। আচ্ছা, কৃষিতেও কিন্তু ব্যবহার করা হয়, মাটির উর্বরতা শক্তি সে বৃদ্ধি করে। হ্যাঁ, জৈব সার তৈরিতে ছত্রাকের ভূমিকা আছে। মৌলিক গবেষণার কাজে হচ্ছে আমরা ইস্টকে ব্যবহার করতে পারি। আচ্ছা, শিল্প দ্রব্য তৈরিতে তো ইস্টের গুরুত্বপূর্ণ প্রভাব আছে। আমরা হচ্ছে মদ শিল্প, তাই না, অ্যালকোহল তৈরি করার কাজে তো অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে বেকারি শিল্পে পাউরুটি ফুলাইতে অনেক বেশি ইউজ করা হয়, তাই না? সেই অবাধ শোষণ করে কার্বন ডাই অক্সাইড প্রডিউস করে, জানি এইসব না? আচ্ছা, তাছাড়া দেখি তো এটা কি করে, এই ইস্ট কি করে, বিভিন্ন প্রজাতির আহ, মানে বিভিন্ন প্রকারের ভিটামিন সে তৈরি করতে পারে, ভিটামিন বি, ভিটামিন সি, গ্লিসারিন সে তৈরি করতে পারে। ওকে। তারপর হচ্ছে বেকারিতে পাউরুটি এবং কেক ফোলাতে ইউজ হইতে পারে। তারপর ধর হচ্ছে সুরভিত পনির, তাই না, মানে সুগন্ধযুক্ত পনির তৈরিতে পেনিসিলিয়াম ক্যামেম্বার্ট এবং পেনিসিলিয়াম রসকিফার্টি এসব ইউজ করা হতে পারে। মদ শিল্পে স্যাকারোমাইসিস সেরিভিস ইউজ হয়। কেন ইউজ হয় বলতো? কারণ আমরা জানি অবাধ শ্বসন প্রক্রিয়ায় তো অ্যালকোহল তৈরি হয়, তাই না, ইথানল তৈরি হয়, এই জন্য ইউজ করা যায়। এই জন্য স্যাকারোমাইসিস সেরিভিসকে আমরা কি বলি, ব্রিওয়ার ইস্ট বলি, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে। এই দেখছো, এইটা দিয়ে আমরা কি করি, গাজন প্রক্রিয়ায়, ফার্মেন্টেশন প্রক্রিয়ায় অ্যালকোহল তৈরি করতে পারি। পেনিসিলিয়াম থেকে বিভিন্ন জৈব অ্যাসিড তৈরি করা যায়, যেমন সাইট্রিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড। নট সো ইম্পর্টেন্ট। আচ্ছা, ছত্রাকের অপকারী কি কি দিক আছে সেগুলো দেখার চেষ্টা করি। খাদ্যদ্রব্যের পচন এবং বিষক্রিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখতে পারো। ওই যে আমরা কিন্তু অলরেডি একটা বিষয়ের নাম শিখছিলাম, তাই না? অ্যামাটক্সিনের কথা আমরা ঠিক শিখছিলাম, তাই না? কারা তৈরি করে বলো তো? ওই যে আমাদের আর্মিলারিয়া অস্ট্রোই, তাই না, এসব মিলিয়ে তৈরি করে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, যেমন ধরো হচ্ছে এখানে বলছে যে অ্যাসপারজিলাসের বেশ কিছু প্রজাতি, পেনিসিলিয়ামের বেশ কিছু প্রজাতি হচ্ছে এরকম খাদ্যবস্তু নষ্ট করতে পারে। অ্যাসপারজিলাস ফ্লেভাস হচ্ছে মাইকোটক্সিন তৈরি করতে পারে, পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে। মাইকোটক্সিন আরো অনেকেই তৈরি করতে পারে, অ্যামানিটা ভাইরাসা, অ্যামানিটা ফ্যালোইডেস। উদ্ভিদে রোগ সৃষ্টি করতে পারে। আমরা উদ্ভিদে হচ্ছে গোল আলুর যে ব্লেড ব্লাইটের কথা শিখছি বা শুনছি হয়তো, সেটা কিন্তু ছত্রাক ঘটিত রোগ, ফাইটোফথোরা ইনফেস্টান্স দিয়ে হয়। একটু পরে আমরা এটা কিন্তু বিস্তারিত পড়বো। ওকে। সো এখানে হচ্ছে এই রোগে কি হয় এগুলো বলছে যে আমাদের, হ্যাঁ, কোথায়, হ্যাঁ, যে আলুর, গোল আলুর বিলম্বিত ধসা বা লেট ব্লাইট রোগটা হয়। এটা কারণে কিন্তু আয়ারল্যান্ডে ফ্যামিন হয়েছিল, কারণ আয়ারল্যান্ডের যে আইরিশ মানুষরা আছে তারা কিন্তু আমাদের মতো ভাত খায় না, হ্যাঁ, বা ইন্ডিয়ানের মতো রুটি খায় না। তারা হচ্ছে মেনলি কার্বোহাইড্রেটের মেইন সোর্স হিসেবে গোল আলুটাকে ইউজ করে। ওকে। তারপর ধর হচ্ছে হেলমিনথোস্পোরিয়াম অরাইজির কথা বলছে, এই রোগের কারণে ধানের কি হয়, বাদামি দাগ তৈরি হয়। ওকে, একটু পড়তে পারো। এবং ধর হচ্ছে গম গাছে মরিচা রোগ, মরিচার মতো একদম লালচে লালচে হয়ে যায় পাতাগুলো, এটা কিসের কারণে হয় বলতো? পুকিনিয়া বা পুচিনিয়া গ্রামিনিস ট্রিটিকে, তাই না? নামের সাথে মনে হয় মিল আছে, ট্রিটিকাম এইচটিবাম, গমের বৈজ্ঞানিক নামের সাথে মিল আছে। প্রাণীর রোগ সৃষ্টি করতে পারে অ্যাসপারজিলাস, মিউকাস, রাইজোপাস, সিরিওস্পোরা, চাইলে পড়তে পারো। মাইক্রোস্পোরিয়ামটা একটু ভালো করে পড়বা, এটার কারণে মানুষের মাথায় কি পড়ে, চুল পড়ে গিয়ে টাকের সৃষ্টি হয়। ঠিক আছে, মানে টাক পড়লে যে মাইক্রোস্পোরিয়াম দিয়ে আক্রমণ হচ্ছে বিষয়টা এরকম না। অনেকের জেনেটিক কারণে কিন্তু মাথা চুল পড়ে যায়, বুঝতে পারছো, কোনো রোগ শোক শোক ছাড়াই। তবে দেখবা যে অনেক, তোমরা হয়তো ইউটিউবে দেখবা যে মাথায় চুল, ওই ট্রিমারটা দিয়ে মাথার চুল ফেলতেছে, বাট মাথার মধ্যে দেখা যাচ্ছে সাদা সাদা ছোপ ছোপ দাগ। তাদের মেনলি হচ্ছে ফাঙ্গাল ইনফেকশনটা হয়েছে, এই মাইক্রোস্পোরিয়াম দিয়ে তাদের ইনফেকশনটা হয়, তাই না? আচ্ছা, তারপর ধর হচ্ছে এরা হচ্ছে কাগজ নষ্ট করতে পারে, তাই না? এই যে এখানে লেখা আছে কিন্তু, অল্টারনারিয়া, ফিউজারিয়াম, এরা কাগজ নষ্ট করতে পারে। কাঠের পচন এবং ক্ষয় করতে পারে, পোরিয়া, স্যারপোলা, হ্যাঁ, পলিপোরাস, নাম মনে রাখার দরকার নেই সব। চামড়া এবং কাপড়ে চিটি তৈরি করতে পারে, মানে ব্ল্যাক স্পট। তোমরা হয়তো দেখছো যে মাঝে মাঝে যে কোনো শার্ট বা কোনো ড্রেস যদি অনেকদিন ধরে না পরা হয়, তাহলে সেই শার্টের গায়ে হচ্ছে কালো কালো স্পট তৈরি পড়ে। হ্যাঁ,
কালো কালো স্পট পড়ে যায়, তিলের মতো পড়ে যায়, তাদেরকে আমরা চিতি বলি। চিতিগুলা মেনলি এই অ্যাসপারজিলাস ছত্রাকের কারণেই তৈরি হয়। ওকে, তারপর ধর হচ্ছে গৃহপালিত পশুর রোগ এবং মাছের রোগ, এগুলো চাইলে একটু পড়তে পারো। যেমন ধরো এখানে কি বলছে, অ্যাসপারজিলাস ফিউনিগেটাস, এটা দিয়ে হচ্ছে হাঁস মুরগি এবং পাখির গর্ভপাত হয়। মাইক্রোস্পোরিয়াম ক্যানিস দিয়ে কুকুর এবং ঘোড়ার শরীরে দাঁত জাতীয় চর্মরোগ হয়, তাই না, রিংওয়ার্ম হয়। এবং স্যাপ্রোলেগনিয়া প্যারাসাইটিকা দিয়ে কি হয়, মাছের স্যামন রোগ হয়। ওকে, একটু মাথায় রাখতে পারো। আচ্ছা, তারপর ধর হচ্ছে মানুষের রোগ সৃষ্টি, মানুষের রোগগুলো একটু ভালো করে পড়া উচিত আমাদের। দেখো, ছত্রাক ঘটিত রোগগুলোকে আমরা মাইকোসিস বলি। ওকে, এবং অ্যাসপারজিলোসিস বলবে কাদের রোগগুলোকে, অ্যাসপারজিলাস দিয়ে যেসব রোগ হয়, অ্যাসপারজিলাস ক্ল্যাভাস বা অ্যাসপারজিলাস গণভুক্ত যে কোনো ছত্রাক যেসব রোগ হয়, তাদেরকে আমরা বলতেছি কি, অ্যাসপারজিলোসিস। অ্যাজ এ হল আমরা মাইকোসিসই বলে থাকি। বুঝতে পারছো? তো এখানে একটু খেয়াল করে দেখো, মানুষের দেহে দাঁত রোগ কি দিয়ে হয় বলতো? ট্রাইকোফাইটন রাবরাম দিয়ে হয়। ট্রাইকোফাইটাম রাবরাম আছে, ট্রাইকোফাইটন ভেরুকোসাম আছে। ওকে, তো মাথায় রাখবো যে আমাদের কুকুর বা ঘোড়ার শরীরে দাঁত জাতীয় চর্মরোগ হবে মাইক্রোস্পোরিয়াম ক্যানিস দিয়ে। তা আমাদের বডিতে, মানুষের বডিতে দাঁত রোগ হয় ট্রাইকোফাইটন রাবরাম দিয়ে। ওকে, এগুলো তো মাথায় রাখবা। তারপর ধর হচ্ছে এই যে আহ মস্তিষ্ক, ফুসফুস, খাদ্যনালীতে জাইগোমাইকোসিস রোগ সৃষ্টি করে কে বলতো? মিউকার এবং জাইজোপাস। ওকে, এটা কিন্তু জাইগোমাইকোটার অন্তর্ভুক্ত, এই জন্য জাইগোমাইকোসিস বলতেছে। আচ্ছা, তারপর ধরো হচ্ছে ব্রঙ্কোমাইসোসিস। হ্যাঁ, ব্রঙ্কোমাইকোসিস, অর্থাৎ ব্রঙ্কো মানে কি, ব্রঙ্কাসের কথা বলা হচ্ছে ওই যে শ্বাসনালী দুই ভাগে বিভক্ত হয়ে যায়, তাই না, ভাগগুলোকে আমরা ব্রঙ্কাস বলি। সেই ব্রঙ্কাসে যেসব ছত্রাক দিয়ে আক্রমণ হয়, সেই সব ছত্রাক কারা বলতো? অ্যাপসিডিয়া করিম্বিফেরা। অ্যাপসিডিয়া করিম্বিফেরা। ওকে, চাইলে পড়তে পারো। আচ্ছা, তারপর হচ্ছে পরবর্তীতে আর কি আছে দেখো, ট্রাইকোডার্মা এবং ক্যান্ডিডা, এটা দিয়ে কি হয়, পুরুষাঙ্গের রোগ হয়। তারপর হচ্ছে ককিডিও মাইকোসিস, এটা কোথায় হয় বলতো এই রোগটা? এটা মেনলি হয় তোমার যক্ষার মতো ফুসফুসের রোগ হয়। ওকে, এটা এক ধরনের স্যাক ফানজাই। আচ্ছা, যাই হোক, ক্যান্ডিডা অ্যালবিকান্স, এটা দিয়ে কি হয়? এটা দিয়ে মেনলি হচ্ছে বিভিন্ন জায়গার মিউকাস ঝিল্লির ক্ষতি সাধন হয়, তাই না, আমাদের মুখের ভিতরে ঘা হইতে পারে এটার কারণে। এসব রোগকে আমরা কি বলি? ক্যান্ডিডিয়াসিস, তাই না, ক্যান্ডিডা দিয়ে যেসব রোগ হয় তারা হচ্ছে ক্যান্ডিডিয়াসিস। ওকে, ঠিক আছে। তো এখানে একটা কথা, ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে যে অ্যান্টিবায়োটিক ওষুধ যদি আমি গ্রহণ করি, তাহলে কি হবে বলতো? ক্যান্ডিডার আক্রমণটা মারাত্মক হয়ে যায়। আমাদের তো সবসময় অ্যান্টিবায়োটিক ওষুধের প্রতি একটা মোহ থাকে, তাই না, যে রোগটা সারতেছে না, আমরা সাথে সাথে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলি। বাট মাথায় রাখবো, অ্যান্টিবায়োটিক শুধুমাত্র ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করে। সে কিন্তু কোনো ভাইরাল ডিজিজের এগেনস্টে কাজ করতে পারে না, কোনো এই ছত্রাক ঘটিত রোগের এগেনস্টে কিন্তু কাজ করতে পারে না। বরঞ্চ তুমি এখানে কি বলা হয়েছে যে এই ছত্রাকগুলোকে আটকানোর জন্য আমাদের এই মিউকাস ঝিলের ওই জায়গায় বেশ কিছু মিথজীবী ব্যাকটেরিয়া থাকে। আমি যদি এই ক্যান্ডিডিয়াসিস রোগের সময় অ্যান্টিবায়োটিক গ্রহণ করি, তাহলে এই অ্যান্টিবায়োটিক গুলো আমার ওই মিথজীবী, আমার জন্য উপকারী ব্যাকটেরিয়া গুলোকে নষ্ট করে ফেলবে, যার ফলে ক্যান্ডিডিয়াসিস ছড়ায় যেতে পারে। ওকে, আচ্ছা, তারপর দেখো এখানে হচ্ছে যে মিউকার সেপ্টিকাস, এটা দিয়ে নাক, মুখ বা ফুসফুস, মস্তিষ্কের সংক্রমণ হইতে পারে। নট সো ইম্পর্টেন্ট। মাছের রোগ হয় কি দিয়ে বলতো? স্যাপ্রোলেগনিয়া, এটা দিয়ে মাছের রোগ হয়, যার ফলে উৎপাদন হ্রাস পেয়ে যায়। এটা চাইলে একটু পড়তে পারো। ঠিক আছে, এখান থেকে তুমি যতগুলো নাম পারো পড়বা, বাট আমি যেগুলো মার্ক করে দিছি অবশ্যই সেগুলো মাথায় রাখবা। আচ্ছা, তো এই প্রশ্ন হচ্ছে আমাদের, ছত্রাকের সাথে কার বেশি মিল, উদ্ভিদের নাকি প্রাণীর, সেটা এখানে আলোচনা করা হয়েছে। উদ্ভিদের সাথে তার যেমন মিল আছে, প্রাণীর সাথে কিন্তু মিল আছে। একটু খেয়াল করে দেখো, জড়কোষ প্রাচীর, তারপর হচ্ছে নিশ্চলতা, চলাচল করতে পারে না, খাদ্য গ্রহণ এবং স্থূল উৎপাদন, এগুলা কারণে তাকে আমরা উদ্ভিদের সাথে তুলনা করতে পারি। বাট উদ্ভিদ থেকেও কিন্তু বেশ কিছু ডিফারেন্ট বৈশিষ্ট্য তার আছে। যেমন ধরো হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয় না। এটা হচ্ছে খুব অড বৈশিষ্ট্য। উদ্ভিদের সাথে না, এটা প্রাণীর সাথেও তো মেলে না, সবারই তো নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয়ে যায় না, ওই যে প্রোমেটাফেজ দশা আমরা কিন্তু জানি। আচ্ছা, তো যাই হোক, সমস্যা নেই, মানে এই বৈশিষ্ট্যগুলো আসলে মিলতেছে না, ওদের সাথে মিলতেছে না বলেই ফানজাইকে আমরা প্লান্টি থেকে আলাদা করে ফেলছি। যেমন ধরো হচ্ছে মাইটোটিক স্পিন্ডল নিউক্লিয়াসের ভিতরে হয়, খুব কম পরিমাণ হিস্টোন প্রোটিন থাকে, সেন্ট্রিওল থাকে না। হ্যাঁ, কাইটিন নির্মিত কোষ প্রাচীর, সেলুলোজ নির্মিত নয়। তবে প্রাণী জগতের সাথে ছত্রাকের কিন্তু বেশ কিছু মিল আছে, এটা মাঝে মাঝে পরীক্ষা দেওয়া হয়। এদের দেহ ক্লোরোফিল বিহীন, এরা পরজীবী, মানে পরনির্ভর, অন্য কোনো জীবের উপর খাদ্যের জন্য নির্ভরশীল, আমাদের মতো, তাই না, আমরা তো মাছ মাংস খাই বা শাকসবজি খাই। সঞ্চিত খাদ্য হচ্ছে প্রাণী কোষের মতো গ্লাইকোজেন, কোষ ঝিল্লিতে হচ্ছে স্টেরল পাওয়া যায় আর্গোস্টেরল হিসেবে, এবং আহ কোষ প্রাচীরে কাইটিন পাওয়া যায় অনেকটা পতঙ্গ গ্রুপের বহিঃকঙ্কালের মতো, হ্যাঁ, ঘাস ফড়িং বা আরশোলার বহিঃকঙ্কালের মতো। তো এইসবের জন্য তাদেরকে আমরা কিন্তু প্রাণী জগতের সাথে বেশি মিল সম্পূর্ণ বলতে পারি।
ওকে, তো এবার চলে আসো ভাই, আমরা অ্যাগারিকাসের মধ্যে চলে যাই। ওকে, অ্যাগারিকাসকে বাংলাদেশে কমনলি কি নামে ডাকা হয়, বা ওয়ার্ল্ড ওয়াইড কমনলি বলা হয় হোয়াইট বাটন মাশরুম, মানে অনেকটা সাদা সাদা বোতামের মতো দেখতে। আমাদের কোট আমরা পরি না, ব্লেজার পরি না, ব্লেজারের যেমন বড় বড় বোতাম থাকে, এগুলো দেখতে সেরকম সাদা কালারের বোতামের মতো দেখতে। ওকে, তো এই জন্য এদেরকে আমরা কি বলি, হোয়াইট বাটন মাশরুম বলি। আচ্ছা, এগুলো কোথায় পাওয়া যায়? যে ভেজা মাটিতে, অন্ধকারাচ্ছন্ন জায়গাতে, হিউমাস সমৃদ্ধ মাটিতে জন্মায়। মানে এক্সট্রা করে নতুন কোনো বৈশিষ্ট্য কিন্তু আমরা পড়বো না, আমরা যা পড়ছি তাই এখান থেকে পড়বো। এরা মৃতজীবী হবে, আমরা কিন্তু অলরেডি এখানে বলেই ফেলছি। এবং খেয়াল করে দেখো, এখানে ব্যাঙের ছাতা বলে একটা শব্দ উল্লেখ করা হয়েছে, তাই না? তো ব্যাঙের ছাতা মানে কি বলতো? আহ আমরা কমনলি বৃষ্টির সময় দেখি কি, ব্যাঙরা কিছু জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করে। বৃষ্টি পড়লে, তো যেসব জায়গায় তারা আশ্রয় নেয়, সেসব জায়গায় যেসব ছত্রাক তৈরি হয় তাদেরকে আমরা ব্যাঙের ছাতা বলি, তাই না? বুঝতে পারছো? আমরা যেমন বৃষ্টি থেকে বাঁচার জন্য ছাতা ইউজ করি, ওরা সেরকম ভাবে এই ছত্রাকগুলোকে ইউজ করার চেষ্টা করে বৃষ্টি থেকে বাঁচার জন্য। বাট মাথায় রাখবো, ছত্রাক বা মাশরুম এদের সাথে কিন্তু ব্যাঙের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, জাস্ট আমরা নামে দেওয়ার জন্য দিয়ে দিছি, এটা মাথায় রাখবা। আচ্ছা, ঠিক আছে, দেখছো যে এদের বায়বীয় অঙ্গটা খাড়া উপরের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হয়, যেটাকে আমরা ফ্রুট বডি বলি, একটু পরে আমরা আলোচনা করব, যেটা অনেকটা ছাতার মতো দেখতে হয়। আচ্ছা, দেখো এখানে, হ্যাঁ, মাইসিলিয়াম থেকে ছাতার মতো বায়বীয় অংশ সৃষ্টিকে আমরা ফ্রুকটিফিকেশন বলি, এবং সেই বায়বীয় অংশটাকে আমরা কি বলি, ফ্রুট বডি বা ফ্রুটিং বডি বলি। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। Okay, আচ্ছা, তো বিষয়টা কি, আমরা ছত্রাক বলতে যাকে চিনি সেটা কিন্তু আসলে ছত্রাকের বায়বীয় অংশ, সেটা কিন্তু দৈহিক অংশ না। ছত্রাকের দৈহিক অংশ হচ্ছে তার শিকড়ের মতো যে অংশটা। তুমি যদি ছত্রাককে মাটি থেকে টান দিয়ে তুলে ফেলো, তাহলে নিচে যে শিকড়ের মতো অংশগুলো দেখতে পারবা, সেইগুলোই হচ্ছে ছত্রাকের দৈহিক অংশ, ছত্রাকের মেইন বডি পার্ট। আর যেটা বাইরে থেকে দেখা যায় সেটা হচ্ছে ছত্রাকের বায়বীয় অংশ, মানে বাতাসের মধ্যে যে অংশটা গজায়, এটা হচ্ছে তার জননাঙ্গ। ঠিক আছে, এখানে স্পোর তৈরি হয়, সেটার মাধ্যমে সে অযৌন জনন তৈরি করে। এই অংশটা কিন্তু আমরা খেয়ে থাকি, বুঝতে পারছো? তো মাথায় রাখবা। ওকে, ঠিক আছে। তারপর দেখো এখানে, হ্যাঁ, এরা হচ্ছে মাশরুম নামে কিন্তু পরিচিত, আমরা অলরেডি বলছিলাম। এবং মাশরুম গুলো অনেক সময় হচ্ছে খোলা জায়গায়, হ্যাঁ, লন বা তুমি বাগান চিন্তা করো বা মাঠ চিন্তা করো, এইসব জায়গায় তারা হচ্ছে অনেকটা বৃত্তাকার বা চক্রাকারে গঠন তৈরি করতে পারে, অবস্থান করতে পারে। এই চক্রগুলোকে আমরা কি বলি, পরিচক্র বা ফেরি রিং। এই যে আমি নেট থেকে একটা ছবি নিয়ে রাখছি পরিচক্রে। মাথায় রাখবা, পরিচক্র দুইটা। হ্যাঁ, মানে দুই রকম শব্দ আমরা বোটানিতে পড়বো, একটা হচ্ছে রয় রশ্মিকার পরিচক্র, আর এটা হচ্ছে রয় দীর্ঘিকার। এই রয় রশ্মিকার যেটা, সেটা হচ্ছে পেরিসাইকেল। ওকে, পেরিসাইকেল। এই পেরিসাইকেলটা আমরা চ্যাপ্টার 8 আলোচনা করব। চ্যাপ্টার 8 যখন আমরা একবীজপত্রী উদ্ভিদের মূল দেখবো, তখন এই পরিচক্র জিনিসটা কি সেটা আমরা দেখবো। ওকে, আপাতত এটা মাথায় রাখো যে রয় রশ্মিকার এক জিনিস, রয় দীর্ঘিকার আরেক জিনিস। আচ্ছা, তারপর হচ্ছে ভাই দৈহিক গঠন। এই যে আমাদের একটা সুন্দর ব্যাঙের ছাতা দেওয়া হয়েছে, এই হচ্ছে আমাদের অ্যাগারিকাস, তাই না? তো তুমি যদি একটু খেয়াল করে দেখো, মাটির নিচে যে আমি অংশগুলো দেখতে পারতেছি, এটাই কিন্তু আমাদের দৈহিক অংশ। বুঝছো? এইটাই আমাদের দৈহিক অংশ, এইটাই সেই মাইসিলিয়াম। এই মাইসিলিয়াম গুলোই শক্ত দড়ির মতো রাইজোমর্ফ তৈরি করে। ওকে, শক্ত দড়ির মতো রাইজোমর্ফ তৈরি করে। আর উপরের অংশটা হচ্ছে ফ্রুট বডি বা জননাঙ্গ। ওকে, আচ্ছা। তো এখানে আমরা যদি একটু খেয়াল করি, যদি বলি একটা শর্টে বলে ফেলি, হ্যাঁ, ফ্রুট বডি যে অংশগুলা, তার মধ্যে দণ্ডাকার অংশ, অনেকটা কাণ্ডের মতো দেখতে অংশটা হচ্ছে স্টাইপ, এবং ছাতার মতো লম্বা চ্যাপ্টা অংশটা হচ্ছে আমাদের পাইলিয়াস। ওকে, পাইলিয়াসের নিচে পাওয়া যাবে হচ্ছে পর্দার মতো গিল। ওকে, রাইট। এই গিলের মধ্যে কিন্তু তোমার ওই ব্যাসিডিয়াম গুলো তৈরি হয়, যেখান থেকে স্পোর তৈরি হবে, তাই না? এবং আমাদের স্টাইপটা যেখানে গিলের সাথে মিলিত হয়, সেই জায়গায় একটা চক্রের মতো গঠন তৈরি হয়, যদিও ছবি থেকে ভালো বোঝা যাচ্ছে না। সেই জায়গাটাকে আমরা কি বলতেছি, অ্যানুলাস। ওকে, অ্যানুলাস। আচ্ছা, ঠিক আছে। তো বাকি গঠন আমরা হচ্ছে ডিটেলস থেকে পড়তেছি। তো প্রথমে আসো ভাই, অ্যাগারিকাসের বডিকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দৈহিক অংশ, যেটা মাইসিলিয়াম গঠন করে। আমরা হয়তো এসব জানি, তাই না? ওই যে শাখা প্রশাখা যুক্ত হাইফি, হাইফি গুলো হচ্ছে মাইসিলিয়াম গঠন করে। রাইট, এই যে দেখো ওদের হাইফি গুলো কি হয়, প্রস্তরপ্রাচীর বা সেপ্টা যুক্ত হয়। এগুলো হচ্ছে আর লাগবে না, খাদ্য শোষণ করে, আমরা জানি এইসব কথা। হ্যাঁ, দড়ির মতো গঠন তৈরি করে, যেটাকে আমরা রাইজোমর্ফ বলতেছি। আমরা অলরেডি এসব কথা অনেকবার মেনশন করে আসছি, তাই না? আচ্ছা, ফ্রুট বডি, ফ্রুট বডি হচ্ছে বায়বীয় অংশ, মানে মাটির উপরে বৃদ্ধিপ্রাপ্ত হয়। মাটির নিচে কিন্তু কখনোই আমরা এই ফ্রুট বডিকে পাবো না। এটা কাণ্ডের মতো অংশ হচ্ছে স্টাইপস, স্টাইপস এর উপরে ছাতার মতো অংশ হচ্ছে পাইলিয়াস। তরুণ অবস্থায় এই পাইলিয়াস হচ্ছে ভেলাম নামক একটা স্বচ্ছ পর্দা দিয়ে আবৃত থাকে। ওকে, এটা মাথায় রাখো। তারপর আসো হচ্ছে
এই যে পাইলিয়াসের নিচে আমরা হচ্ছে পর্দার মতো গঠন পাই, যেটাকে আমরা কি বলি, গিল বা ল্যামেলি বলি। ঠিক আছে, এখানে কিন্তু ব্যাসিডিয়াম গুলো তৈরি হয়। ব্যাসিডিয়ামের মাথায় মোট 4টা করে ব্যাসিডিও স্পোর তৈরি হয়। ঠিক আছে, এই যে প্রতিটি ব্যাসিডিয়াম উর্বর মানে স্পোর তৈরি করতে সক্ষম, এবং তাদের শীর্ষে আঙ্গুলের মতো 4টি কি পাবো বলতো, আহ অংশের মাথায় আমাদের ব্যাসিডিয়াম স্পোর গুলো তৈরি হয়। এই যে আমরা দেখতেছি একটা ব্যাসিডিয়াম, এই পুরোটা হচ্ছে এক একটা ব্যাসিডিয়াম, তার মাথায় এরকম 4টা কি তৈরি হচ্ছে বলতো, 4টা তৈরি হচ্ছে আমাদের ব্যাসিডিওস্পোর। ওকে, তো ব্যাসিডিওস্পোর গুলো যে জায়গায় যুক্ত থাকে সেই জায়গাটাকে আমরা স্টেরিগমা বলতে পারি। এটা মাথায় রাখতে পারো। আচ্ছা, ঠিক আছে, এগুলা লাগবে না। হ্যাঁ, অ্যানুলাসের কথা আমরা বলছিলাম, চক্রাকার। এবার আসলে হচ্ছে গিলের অন্তর্গঠন। গিলকে আবার 3টা ভাগে ভাগ করা যায়। ওকে, এই যে আমরা ছবি থেকে যদি দেখি, গিলকে 3টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় বন্ধা অঞ্চল, ট্রমা। ট্রমার ভেতরের দিকে থাকবে হচ্ছে সাব হাইমেনিয়াম, তার ভেতরের দিকে থাকবে হচ্ছে হাইমেনিয়াম। ওকে, তো মেনলি সাব হাইমেনিয়াম এবং হাইমেনিয়াম এরাই কিন্তু ব্যাসিডিয়াম ধারণ করতে পারে, এখান থেকে স্পোর গুলো তৈরি হয়। তার মানে এরা কিন্তু স্টেরাইল বা বন্ধা না। বন্ধা কে বলতো, ট্রমা। ট্রমার মেইন কাজই হচ্ছে হাইমেনিয়াম সাব হাইমেনিয়ামকে বাহ্যিক কোনো আঘাত থেকে রক্ষা করা। ওকে, বুঝতে পারছো? মানে আমি যদি একটু বোঝো, আরেকবার বোঝো। আমি যদি এই আম, এখান থেকে কিল থেকে যদি একটা সেগমেন্ট নেই, এই সেগমেন্টের মধ্যে আমরা ট্রমা সাব হাইমেনিয়াম হাইমেনিয়াম দেখতে পারবো। বুঝতে পারছো কি? আশা করি এখন ক্লিয়ার। সো এই কথাগুলো আমি হয়তো এখানে লিখে রাখছি, দেখো। এই ট্রমাটা কি বলতো, কেন্দ্রীয় বন্ধা অংশ বা স্টেরাইল অংশ। ঠিক আছে, এখান থেকে হচ্ছে কখনোই বেসিডিয়াম তৈরি হতে পারে না। এই কোষগুলো কি হয়, ডাইক্যারিওটিক, 2টা নিউক্লিয়াস পাওয়া যায়। সাব হাইমেনিয়াম, সাব হাইমেনিয়াম কোষগুলো কি হয়, অনেকটা ছোট আকৃতির হয়, গোলাকার হয়, এবং 2 থেকে 3টা নিউক্লিয়াস বিশিষ্ট হয়। এই ধরনের কোষ বিন্যাসকে আমরা কি বলতেছি, প্রোজেনকাইমা। তাহলে প্রোজেনকাইমা কই পাওয়া যায়, সাব হাইমেনিয়ামে পাওয়া যায়, ব্যাসিডিয়াম তৈরি হয়। হাইমেনিয়াম, হাইমেনিয়াম হচ্ছে যে লম্বাকারে সজ্জিত কোষের স্তর, এখান থেকে ব্যাসিডিয়াম পাওয়া যায়। সোজা কথা। ব্যাসিডিও কার্প কি বলতো, আমাদের ব্যাসিডিও মাইকোটা, যে বিভাগটা আমরা পড়ছিলাম, সে ব্যাসিডিও মাইকোটার একটা বড় অংশ হচ্ছে ব্যাসিডিও মাইসিটিস শ্রেণী। বুঝছো? ব্যাসিডিও মাইসিটিস হচ্ছে শ্রেণীর নাম, ব্যাসিডিও মাইকোটা হচ্ছে বিভাগটার নাম বা পর্বটার নাম। এই ব্যাসিডিও মাইসিটিস শ্রেণীর ফ্রুট বডি গুলোকে মেনলি কি বলা হবে, ব্যাসিডিও কার্প বলা হবে। ঠিক আছে, এই ব্যাসিডিও কার্প, কার্প মানে কিন্তু ফ্রুট বা ফল, রাইট? এই ব্যাসিডিও কার্পের মধ্যে কিন্তু ব্যাসিডিয়াম তৈরি হয়, কোয়াইট অবভিয়াস কথা। এগুলো আমরা জানি, 4টা করে ব্যাসিডিওস্পোর তৈরি হয়। আচ্ছা, ঠিক আছে। সো এখানে অঙ্কুরোদ্গমের কথাও কিন্তু বলা হয়েছে, যে ব্যাসিডিওস্পোর যখন অনুকূল পরিবেশে চলে যায়, তখন সেটা হচ্ছে আসলে আহ অঙ্কুরিত হয়ে নতুন নতুন ছত্রাক তৈরি করে, তাই না? এটা তো আমরা কয়েকটা অবভিয়াস কথা বুঝতেই পারতেছি। হ্যাঁ, এখানে হচ্ছে অনেক কিছু লেখা আছে, প্রাথমিক মাইসিলিন কিভাবে তৈরি হয়, তাই না, অঙ্কুরিত হয়ে। দেখো এখানে যদি আমি একটু বলে দিই, দেখো, অনুকূল পরিবেশে ব্যাসিডিওস্পোর অঙ্কুরিত হয়ে, মানে স্পোর থেকে যে প্রথম যে দৈহিক অংশটা তৈরি হয়, সেটাকে আমরা অঙ্কুরোদ্গম বলতেছি। সেই অঙ্কুরিত হয়ে সে তৈরি করে প্রাথমিক মাইসিলিয়াম। এই প্রাথমিক মাইসিলিয়াম থেকে পরবর্তীতে সোমাটোগ্যামির মাধ্যমে তৈরি হয় গৌণ মাইসিলিয়াম। শেষ, সোজা কথা শেষ। আচ্ছা, এবার চলে আসো ভাই অ্যাগারিকাসের অর্থনৈতিক গুরুত্ব, তাই না? তো আসলে আমরা ছত্রাকের গুরুত্ব যে পড়ছি, অনেকটা সেরকমই কথা, জাস্ট এখানে অ্যাগারিকাস নিয়ে একটু বিস্তারিত লেখা আছে। এইটাও পরীক্ষায় আলাদা করে দেওয়া হয়। ওকে, সো প্রথমে যদি আমরা মাশরুমের গুরুত্বটা পড়ি, হ্যাঁ। মানে হ্যাঁ, দেখা যাক। প্রথম হচ্ছে খাদ্য হিসেবে গ্রহণ করতে পারি অ্যাগারিকাস বাইস্পোরাস, অ্যাগারিকাস ক্যাম্পেস্ট্রিস, আমরা কিন্তু পড়ছি, তাই না? এরা হচ্ছে অনেক বেশি ভিটামিন সমৃদ্ধ হয়। অ্যাগারিকাস বাইস্পোরাসের আগের নাম কি ছিল, ব্রুনিসেন্স। হ্যাঁ, বর্তমানে কি অ্যাগারিকাস বাইস্পোরাস বলা হয়। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে ভলভেরিয়েলা, এটাও তো মাশরুম নামে পরিচিত। তারপর ধর হচ্ছে প্লিউরোটাস, এগুলা কিন্তু চাষ করা হচ্ছে। হ্যাঁ, তারপর ধরো হচ্ছে আমাদের এখান থেকে বেশ কিছু ভিটামিন পাওয়া যায়, থায়ামিন বা ভিটামিন বি 1, রিবোফ্লাভিন বা ভিটামিন বি 2। তারপর ধরো হচ্ছে আমাদের ভিটামিন সি, ডি, কে এবং পেন্টোথেনিক অ্যাসিড। মনে রাখবা। মাটির পুষ্টি বৃদ্ধিতেও কিন্তু অ্যাগারিকাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিল্প এবং বাণিজ্য তো কিন্তু ভূমিকা আছে। দূষণ রোধ, সে দূষণ রোধ করতে পারে, বায়ো রিমেডিয়েশনের কথা আমরা পড়ছি। এবং দেখো ঔষধি গুণাবলীর মধ্যে কি আছে, এতে অনেক বেশি পরিমাণ আর্টস থাকে এবং শর্করার পরিমাণ কম থাকে বিধায় ডায়াবেটিস রোগীর জন্য এটা খুব ভালো একটা খাবার, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিন্তু, তাই না? তারপর ধর হচ্ছে এটা, এদের যে পুষ্টি উপাদান গুলো পাওয়া যায়, যে মিনারেলস গুলো পাওয়া যায়, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, এগুলা ইমিউন সিস্টেমকে অনেক বেশি শক্তিশালী করে, অনেক বেশি উন্নত করে। ওকে, হ্যাঁ, তা ঠিক আছে। তারপর ধরো হচ্ছে এদের এনজাইম গুলো হচ্ছে হজম শক্তিকে বাড়ায়, খাবারের রুচি বাড়ায়। তারপর এখান থেকে বেশ কিছু উপাদান পাওয়া যায়, লোভাস্ট্যানিন। হ্যাঁ, তারপর হচ্ছে এন্টাডেনিন, ইরটাডেনিন, এগুলো কি করে, আমাদের বডিতে কোলেস্টেরল কমায়। ওকে, তারপর ধর হচ্ছে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ, হৃদরোগকে নিয়ন্ত্রণ রাখে।
আচ্ছা, বৈদেশিক মুদ্রা অর্জন বাণিজ্যের মাধ্যমে বা যদি বিদেশে আমরা রপ্তানি করি, তাহলে অবশ্যই আমরা ইনকাম করতে পারবো, রাইট? অপকারিতার মধ্যে কি আছে? অপকারিতার মধ্যে দেখো, প্রথমে বিষাক্ততা। অ্যাগারিকাসের বেশ কিছু প্রজাতি কিন্তু বিষাক্ত হইতে পারে। যেমন ধরো হচ্ছে অ্যাগারিকাস জ্যান্থোডার্মাস, ইম্পর্টেন্ট। সবচেয়ে বিষাক্ত প্রজাতি কোনগুলা বলতো? অ্যামানিটা ভাইরাসা এবং অ্যামানিটা ফ্যালোইডাস। হ্যাঁ, এরাও কিন্তু ওই আমাদের ব্যাসিডিও মাইকোটার মধ্যে অন্তর্ভুক্ত। ওকে, ঠিক আছে। বিষাক্ত মাশরুম আমি কিভাবে চিনবো? এগুলো নর্মালি কি হয়, উজ্জ্বল বর্ণের হয়, কালারফুল হয়। মেনলি যেগুলো আমরা খাইতে পারি সেগুলো সাদা বর্ণের হয়, বুঝতে পারছো? কোনো ক্ষতিকর ক্যারোটিনয়েড বা কোনো ক্ষতিকর পিগমেন্ট সেখানে পাওয়া যায় না। আর যেগুলো বিষাক্ত, তাদের মধ্যে কিন্তু ক্ষতিকর পিগমেন্ট গুলো আছে, এই জন্য তারা বর্ণযুক্ত হয়। অম্ল গন্ধযুক্ত মানে টক টক গন্ধযুক্ত। হ্যাঁ, আর ঝাঁঝালো প্রকৃতির হয়। তারপর হচ্ছে বেগুনি রঙের অনেকগুলা হয়, প্রখর রোদে কখনোই তারা জন্মাবে না, এবং কাঠের উপর জন্মানো সব প্রজাতি হচ্ছে বিষাক্ত। মেইনলি আমরা মাটিতে সরাসরি যেসব ছত্রাক জন্মায় তাদের খাদ্যের জন্য নির্বাচন করব। এদের বিনাশী কার্যাবলী আছে, যেখানে জন্মায় সেই জিনিসটাকে নষ্ট করে ফেলে। জৈব বস্তুর ঘাটতি, যেহেতু নিজেরা পুষ্টি গ্রহণ করে, সো এরা কিছু কিছু প্রজাতি কিন্তু মাটির উর্বরতা শক্তি নষ্ট করতে পারে। ইম্পর্টেন্ট পড়া কিন্তু শেষ। ওকে, ছত্রাক ঘটিত আমরা কিছু রোগ পড়ি, সিম্পল কিছু ইনফরমেশন, বিস্তারিত আমাদের পড়ার দরকার নেই। প্রথমে হচ্ছে গোল আলুর বিলম্বিত ধসা রোগ। ওকে, সো মাথায় রাখবো যে ধসা রোগ কিন্তু বিভিন্ন উদ্ভিদেই হয়। আমরা হচ্ছে ধানের ধসা রোগ বা ব্লাইট রোগের কথা কিন্তু শিখছি। ওকে, রাইট। ধানের ধসা রোগের কথা আমরা কোথায় পড়ছিলাম বলতো? আমরা যখন ব্যাকটেরিয়া অংশটা পড়তেছিলাম, সেখানে আমরা ধানের ধসা রোগটা পড়ছিলাম, জ্যান্থোমোনাস অরাইজি ব্যাকটেরিয়া দিয়ে হয়। বাট গোল আলুর ধসা রোগ কিন্তু ব্যাকটেরিয়া দিয়ে হয় না, ছত্রাক দিয়ে হয়। ওকে, ধসা রোগে কি হয় আমরা জানি, যে আমাদের মেনলি পাতা পাতা হচ্ছে ক্ষত হয়ে শুকিয়ে যায়। ওকে, সো এই গোল আলুর ধসা রোগ আবার দুই রকম, আর্লি ব্লাইট এবং লেট ব্লাইট। ওকে, আর্লি ব্লাইট কি দিয়ে হয়? অল্টারনারিয়া সোলানি দিয়ে হয়। নামটা মনে রাখা ইজি, আর্লি অল্টারনারিয়া। আর লেট ব্লাইট কি দিয়ে হয়? ফাইটোফথোরা ইনফেস্টান্স দিয়ে হয়, তাই না? আমরা অলরেডি এসব পড়ছি, তাই না? আর কোথায় বেশি পাওয়া যায় বলতো? শীত প্রধান অঞ্চলে লেট ব্লাইটের প্রকোপ বেশি, মানে আয়ারল্যান্ড বা তুমি হচ্ছে ব্রিটিশ আইল্যান্ডের কথা চিন্তা করো, ওইসব জায়গায় খুব কমনলি হয়। যে আইরিশ দুর্ভিক্ষ কিন্তু এই ফাইটোফথোরা ইনফেস্টান্সের কারণেই হয়েছিল। ওকে, হ্যাঁ, এখানে দেখো একটু ফাইটোফথোরা ইনফেস্টান্সের বিস্তারিত বলা আছে। ফাইটোফথোরা হচ্ছে ফাইকো মাইসিটিস শ্রেণীর অন্তর্ভুক্ত। হ্যাঁ, তারপর দেখো এখানে হচ্ছে সিনোসাইটিক মাইসেলিয়াম পাওয়া যায়। হ্যাঁ, এটা হচ্ছে খস্টোরিয়ামের মাধ্যমে তারা কি করে, পোষক দেহ থেকে খাদ্য গ্রহণ করে। মানে ওই যে আলুর ভিতরে সে তৈরি হলো, স্পোর গুলা যে আলুর ভিতরে চলে গেল, সেই স্পোর গুলা অঙ্কুরিত হয়ে আলু থেকে সে পুষ্টি উপাদান গ্রহণ করা শুরু করে। ওকে, তারপর এখানে হচ্ছে আরেকটা কথা লেখা আছে। সে কি করে? সে আন্তঃকোষীয় হাইফা, পরবর্তীতে আন্তঃকোষীয় হাইফা থেকে বায়বীয় শাখা পাতার নিম্নতকে স্টোমাটা দিয়ে গুচ্ছাকারে বের হয়ে আসে। মানে একটা গাছ, সে কি ফাইটোফথোরা দিয়ে ইনফেক্টেড হয়েছে কিনা, আক্রান্ত হয়েছে কিনা, সেটা বোঝার জন্য আমরা তার পাতাকে ভালো করে পর্যবেক্ষণ করি। পাতা থেকে পাতার নিচের সার্ফেসটা যদি হাত দিয়ে দেখি যে সেখানে হচ্ছে অনেকটা চুলের মতো গঠন বের হয়ে আসছে, তখন আমি বুঝবো যে এখানে ফাইটোফথোরা দিয়ে ইনফেকশন হয়েছে। দেখো এই যে এখানে আমি যে ছবিটা দিছি, এই ছবিটা দেখো, অনেকটা চুলের মতো স্বচ্ছ স্বচ্ছ লম্বা লম্বা হাইফি গুলো বের হয়ে আসছে। বুঝতে পারছো? তার মানে বোঝা গেল কি বলতো, এটা অবশ্যই ফাইটোপথোরার ইনফেকশনের শিকার। ওকে, হ্যাঁ, আসলে ওই লম্বা লম্বা অংশগুলোকে আমরা কনিডিওফোর বলতেছি, সেখান থেকে কনিডিয়াম তৈরি হয়। আচ্ছা, এগুলা মোটামুটি আমরা জানি হয়তো না। আচ্ছা, এগুলার দরকার নেই, এরা ডিপ্লয়েড হবে 12টা ক্রোমোজোম, নট সো ইম্পর্টেন্ট। আচ্ছা, ঠিক আছে, এখানে আর কিছু দরকার নাই, না পড়লেও চলবে। লক্ষণগুলা, পাতা মনে হবে একদম পুরাই ফেলছি, তাই না? ধসে যাওয়া মানে হচ্ছে অনেকটা নষ্ট হয়ে যাওয়া, কালারটা একদম ডিসকালার হয়ে যাবে, ব্রাউনিশ হয়ে যাবে, আমি দেখতেই পারতেছি, তাই না? এই দেখো, আমি নেট থেকে ছবিটা নিচ্ছি, তোমাদের বইয়ের মধ্যে কিন্তু কালারিং পেজেই ছবিগুলো দেওয়া আছে, একটু চাইলে দেখে নিতে পারো। হ্যাঁ, দেখছো? এরকম অবস্থা। তার মানে এখানে কি হবে বলতো, প্রথমে পাতার মধ্যে খুব ছোট ছোট স্পট গুলা তৈরি হবে, বাদামি বর্ণের, সবুজ ধূসর বা বাদামি বর্ণের ছোট ছোট স্পট গুলা তৈরি হবে। সেগুলো আস্তে আস্তে বড় হইতে হইতে তার কালার গুলা ডার্কেন হইতে থাকে। সে হচ্ছে ধূসর থেকে শুরু হয়, সবুজ ধূসর, সেখান থেকে হালকা বাদামি, তারপর আস্তে আস্তে সেটা কালো বাদামিতে কনভার্ট হয়ে যায়। ওকে, এটা একটু মাথায় রাখতে পারো। ঠিক আছে, এই যে এখানে কিন্তু বলছে যে পত্ররন্ধ্র দিয়ে কর্নিডিও ফোর গুলো বের হয়ে আসে, এই যে আমরা দেখতে পারতেছি কর্নিডিও ফোর গুলা। ওকে, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, এখানে আর কিছু দেখা দরকার নাই। হ্যাঁ, গাছ ঢলে পড়ে, এই যে দেখছো একটা আক্রান্ত আলু দেখতে কিরকম হয়। এখানে একটা কথা হয়তো পড়তে হবে, সেটা হচ্ছে একটু পরে দেখা দিচ্ছি, সেটা হচ্ছে প্রাইমারি ইনফেকশন এবং সেকেন্ডারি ইনফেকশন। ওকে, এই যে এখানে লেখা আছে, মাথায় রাখতে হবে যে একটা সুস্থ আলুতে
কিভাবে এই ফাইটোফথোরার ইনফেকশনটা হইতে পারে? হ্যাঁ, তার মূল প্রাথমিক সংক্রমণের কারণটা কি? রোগাক্রান্ত আলু বীজ। তার মানে আলুর বীজে যদি এই ছত্রাকের স্পোর গুলা আক্রমণ করে, ছত্রাক যদি আক্রমণ করে ফেলে, তাহলে সেটা দিয়ে কিন্তু সে আলুটা কি হইতে পারে? রোগাক্রান্ত হইতে পারে। আর সেকেন্ডারি সংক্রমণ কিভাবে হইতে পারে? কনিডিয়া এবং জুস স্পোর, মানে স্পোর গুলার মাধ্যমে, বংশ বিস্তারের মাধ্যমে। এটা পরীক্ষার জন্য একটু ইম্পর্টেন্ট, মাথায় রাখবা প্রাইমারি কোনটা, সেকেন্ডারি কোনটা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, মিলিয়ে যে গাছের পাতা এখানে পরীক্ষা করা হয় আমরা অলরেডি বলে ফেলছি। কিভাবে আমি আমি প্রতিকার বা রোগ নিয়ন্ত্রণ করতে পারি, যেখানে আমরা এরকম ভাবে পরীক্ষা করে দেখতে পারবো যে ফাইটোফথোরা আক্রমণ হয়েছে, সেই পুরো জমির মধ্যে আমরা 1% বোরডো মিশ্রণ ছড়াই দিব। ওকে, বোরডো মিক্সচার, যেখানে কপার সালফেট, লাইম বা ক্যালসিয়াম অক্সাইড এবং পানি থাকবে, এটা ছড়াই ছড়াই দিলে মোটামুটি রোগ বিস্তারকে আমরা রোধ করতে পারি। এছাড়া ধরো হচ্ছে আমরা হচ্ছে পানি সেচ সীমিত রাখতে হবে, নাইট্রোজেনের সার সীমিত রাখতে হবে, এই জিনিসগুলো একটু রিডিং করতে পারো। হ্যাঁ, দেখো যে যেখানে জমি থেকে আলুর ফসল ওঠানোর পর সব পরিত্যক্ত আবর্জনা পুড়িয়ে ফেলতে হবে, এগুলা নট সো ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে রিডিং পড়লে হবে। ছত্রাক প্রতিরোধক্ষম জাত লাগাতে হবে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রয়োগ একটা। ওকে ঠিক আছে, এখানে আর কিছু করার দরকার নাই। ওকে, তারপর দেখো একটা কথায় হয়তো লেখা আছে, চাইলে পড়তে পারো, সেটা কি? পাতা থেকে আলুতে যাতে রোগ সংক্রমণ না হয়, প্রথমে কিন্তু সে পাতাকে আক্রমণ করে, এরপর আলুর ফসলটাকে আক্রমণ করে। তাহলে আমরা কি করব? আলু সংগ্রহের পূর্বে সাইনক্স বা অ্যামোনিয়াম থায়োসায়ানেট ওষুধটাকে প্রয়োগ করব। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা গেল। হ্যাঁ, এখান থেকে আর কিছু দরকার নাই। এবার চলে আসো ভাই, দাঁত রোগ বা রিং ওয়ার্ম, যেটাকে আমরা বলি ইংলিশে বা মেডিকেল টার্মে কি বলা হবে? ডার্মাটোফাইটোসিস। ডার্মা মানে স্কিন, তার মানে এখানে স্কিনের মধ্যে গোল গোল কিছু ক্ষত ক্ষত দাগ দেখা যাবে। ঠিক আছে। আচ্ছা, দেখো এটা হচ্ছে একটা ছোঁয়াচে ছত্রাক ঘটিত চর্মরোগ, তাই না? এটা কিন্তু ছোঁয়াচে, অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে দেখো যে ইংলিশে কি বলা হয়, এটাকে রিং ওয়ার্ম বলা হয়। কেন রিং ওয়ার্ম বলা হয়? কারণ এটা হচ্ছে গোলাকার করে ক্ষত তৈরি করে। প্রথমে সেটা লাল 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 স্পটই তৈরি করবে, পরবর্তীতে কি হবে? লাল জিনিসটা আস্তে আস্তে ছড়ায় যায়, ছড়ায় একটা গোল চক্র তৈরি করে। ওকে, আর পোকা কামড় দিলে যেরকম লালচে হয়ে যায় না, সেরকম হয়ে যায় বলে এটাকে কিন্তু আমরা ওয়ার্ম বলতেছি, রিং ওয়ার্ম। বাট মাথায় রাখবো, এটা কিন্তু কোনো পোকা দিয়ে হয় না, এটা হবে একটা ছত্রাক দিয়ে। ওকে। আচ্ছা, কি দিয়ে হয় আমরা অলরেডি মনে হয় আলোচনা করছিলাম, যে মানুষের মানুষের দাঁত রোগটা হবে কি দিয়ে? ট্রাইকোফাইটন রাবরাম ট্রাইকোফাইটন ভেরিকোসাম দিয়ে, তাই না? দেখো, এই যে এটা হচ্ছে চিকিৎসা শাস্ত্রে এই রোগটাকে আমরা কি বলি? টিনিয়া রোগ বলি। ওকে, মাথায় রাখবো টিনিয়া, টি INEA। এটা হচ্ছে ছত্রাক ঘটিত দাঁত রোগ। আর এটা হচ্ছে টিনিয়া, তাই না? TEANIA। টিনিয়া সোলিয়াম তোমরা পড়ছিলে না, এটা হচ্ছে সেই টিনিয়া। সো এই টিনিয়া কিন্তু ওই আমাদের ফিতা ক্রিমের মধ্যে আমরা পড়ছিলাম, তাই না? আচ্ছা, বানানটা মনে হয় ভুল লিখছি, রাইট? আচ্ছা তোমরা দেখে নিও, হ্যাঁ বানানটা মনে হয় ভুল লিখছি, TAE হবে। দেখে নিও, হ্যাঁ দেখে নিও, আমি জাস্ট তোমাদের একটু ধরাই দিলাম। আচ্ছা ঠিক আছে, সো এখানে হ্যাঁ, ট্রাইকোফাইটন রাবরাম এবং ট্রাইকোফাইটন ভেরিকোসামের কথা আমরা অলরেডি বলে ফেলছি। এই রোগটাকে আমরা সংক্ষেপে টিনিয়া বলি, পূর্ণরূপ কি বলতো? টিনিয়া ট্রাইকোফাইটিনা, এবং বা সংক্ষেপে আমরা ট্রাইকোফাইটোসিসও কিন্তু বলে থাকি। ওকে, এছাড়াও কিন্তু মাইক্রোস্পোরিয়াম ক্যানিস বা ধর হচ্ছে এপিডার্মোফাইটন প্রোকুসাম এসব দিয়েও হইতে পারে, কমনলি হচ্ছে ট্রাইকোফাইটন দিয়েই হয়। কিভাবে ছড়াইতে পারে বলতো? ঘামে ভেজা শরীরের মাধ্যমে ছড়ায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যারা হচ্ছে একটু বেশি শারীরিক শ্রম করি, অথবা অথবা আমাদের শরীর যাদের বেশি ঘামায়, তাই না? তাদের কিন্তু অবশ্যই এই বিষয়ে একটু কেয়ারফুল থাকতে হবে। যাদের বেশি শরীরটা বেশি ঘামায়, দেখা যাবে কি আমাদের যে শার্টটা আমরা পরলাম বা যে টি শার্টটা আমরা পরলাম, সেটা ঘামে ভিজে একদম সাদাটে হয়ে গেছে। তো তাদের ক্ষেত্রে অবশ্যই একবার ইউজের পরই কাপড় চোপড় ধুইতে হবে। ঠিক আছে। এবং কখনোই ঘাম আমাদের শরীরে শুকানো যাবে না, অবশ্যই শাওয়ার নিতে হবে। হ্যাঁ, আমি পার্সোনালি আমি একটু ঘামাই বলে আমি প্রতিদিন হচ্ছে 2বার শাওয়ার নিই। ওকে, সকালবেলা একবার শাওয়ার নিই অবশ্যই, এবং বাইরে থেকে কাজ করে আসার পর বাসায় এসে আবার শাওয়ার নিই। তো তোমাদের হচ্ছে এটা জিনিসটা অবশ্যই অবশ্যই একটু মাথায় রাখতে হবে। এই দেখো, দীর্ঘ সময় ভেজা থাকে এমন শরীরেও কিন্তু আমাদের কি হতে পারে? সংক্রমণ হইতে পারে। ওকে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, সবচেয়ে বেশি কোথায় হয় বলতো? মুখমণ্ডল এবং হাতে হচ্ছে এই ধরনের ক্ষত অনেক বেশি দেখা যায়, একটু মাথায় রাখবা। হ্যাঁ, মাথার খুলির দাঁত রোগটা অনেক বেশি মারাত্মক, কারণ এই দাঁত রোগটাও কিন্তু ব্রেইনের দিকে চলে যেতে পারে। আচ্ছা, রোগের লক্ষণ আমরা অলরেডি বলে ফেলছিলাম। প্রথমে ছোট ছোট লাল লাল গোল গোল দাগ তৈরি হয়, ফুসকুড়ির মতো তৈরি হয়, মনে হয় ঘামাচির মতো। But সেটা আস্তে আস্তে কি হয়? সেটা আস্তে আস্তে হচ্ছে বৃত্তাকারে বড় হইতে থাকে। এই দেখো তোমাদের ওই ছবি দেওয়া আছে, একটা গোলাকারে সেটা ছড়াইতে থাকে, এবং সেটা যত বেশি ছড়াবে
মাঝখানে স্কিনটা তত বেশি বেটার হয়ে যাবে। রাইট, মানে মনে হবে কি রোগটা ঠিক হয়ে যাচ্ছে। মাঝখানে যেখানে আগে হচ্ছে ক্ষত ছিল, সেই জায়গাটা এখন ঠিক হয়ে গেছে, বাট ক্ষত জায়গাটা আরো ছড়ায় গেছে। ওকে, এইটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা দেখে আমরা দাঁত রোগকে আলাদা করতে পারি। ওকে, এই যে মাঝখানে ত্বকটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায় এবং আস্তে আস্তে চুলকানি বৃদ্ধি পায়, তাই না? হ্যাঁ, সেখান থেকে হচ্ছে আঠালো রস বের হবে, মানে সিরামটা আস্তে আস্তে বের হয়ে আসে, তাই না? এগুলো একটু দেখতে পারো, নটস ইম্পর্টেন্ট। রোগের বিস্তার ছোঁয়াচে রোগ মানে রোগী যে জিনিসগুলো ইউজ করে, তার ব্যবহৃত কাপড় চোপড়, তার ব্যবহৃত ঘড়ি, চিরুনি, তাই না, গামছা, এইসব দিয়ে কিন্তু খুব সহজেই রোগ ছড়াইতে পারে। প্রতিকার আমরা কিভাবে করতে পারি বলতো? প্রতিকার অবশ্যই হচ্ছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, তাই না? জিনিসপত্র আমাদের আলাদা রাখতে হবে, এসব কথা তো অবভিয়াস কথা। যেসব জায়গায় দাঁত হইছে সেই জায়গায় আমরা কি করতে পারি বলতো? মলম, মলম লাগাইতে পারি। যেখানে কিন্তু লেখা আছে স্যালিসাইলিক অ্যাসিড ঘটিত আমরা মলম ইউজ করতে পারি। ওকে, স্যালিসাইলিক অ্যাসিড হচ্ছে একটা অ্যান্টি ফাঙ্গাল ক্রিম, মাথায় রাখবা। ওকে, তবে এখানে কিন্তু বেশ কিছু ওরাল ওরাল ড্রাগসও কিন্তু ইউজ করা যেতে পারে। ক্রিমটাই বেশি ইফেক্টিভ, কারণ এগুলো তো স্কিন ডিজিজ, তাই না? স্কিন ডিজিজে কিন্তু ওরাল ড্রাগসের চাইতে, মুখে খাওয়া ওষুধের চাইতে ক্রিম বা অয়েন্টমেন্ট গুলা বেশি কার্যকরী। ওকে, দেখো যেখানে কিন্তু আমি বলে দিছি কি বলছি, দেখো যে এই যে অ্যান্টি ফাঙ্গাল ক্রিম, যেমন হচ্ছে মাইকোনাজোল ক্রিম বেশি, অনেক বেশি ইফেক্টিভ হইতে পারে। আর যদি মলম জাতীয় ওষুধে না সারে, তখন হচ্ছে মুখে খাওয়ার ওষুধ খাইতে হয়, গ্রিসিওফুলভিন অথবা ট্র্যাকোনাজল। ওকে, সো মাইকোনাজল হচ্ছে ক্রিমটা, আর ট্র্যাকোনাজল হচ্ছে ওরাল ড্রাগসটা। ওকে, এবং তোমরা হয়তো হচ্ছে এখানে যে ইউনানি চিকিৎসা, যেটাকে আমরা হচ্ছে কবিরাজি চিকিৎসা বলি, এটার ক্ষেত্রে কবিরাজি চিকিৎসাটা কিন্তু বেশ কার্যকর। যে জায়গায় আক্রান্ত, সেই জায়গায় আমরা ভালো করে চুলকিয়ে নিব। চুলকে নিলে কি হবে, উপরের দিকে যে ডেড সেলস গুলো আছে, মৃত কোষগুলো, সেগুলো উঠে যায়, তাই না? একদম ফ্রেশ ক্ষত স্থানটা উপরের দিকে উঠে। দেন সেটার মধ্যে আমরা দাঁত মর্দনের নির্যাসটাকে লাগাই দিব। দাঁত মর্দন নামে একটা গাছ পাওয়া যায়, ক্যাসিয়া অ্যালাটা। সেটা পাতাগুলোকে আমরা বেটে নিয়ে তার রসটাকে লাগাই দিব, তাহলে হচ্ছে 2 থেকে 3 দিনের মধ্যে দাঁত ভালো হইতে পারে। ক্যাসিয়া অ্যালাটা ছাড়াও ক্যাসিয়া টোরা বা ক্যাসিয়া সোফেরা নামক গাছও কিন্তু উপকারী। আচ্ছা, তারপর দেখো হচ্ছে প্রতিরোধ। হ্যাঁ, যে ভেজা থাকা যাবে না, এগুলো কোয়াইট অবভিয়াস কথা, তাই তো? তারপর পোষা প্রাণী, পোষা প্রাণী থেকেও কিন্তু আমাদের এখানে কি থাকতে হবে, একটু কেয়ারফুল থাকতে হবে। দেখো, পোষা প্রাণী থেকে যে রোগ ছড়ায় এরকম না। পোষা প্রাণী যদি নিজে আক্রান্ত হয়, তার স্ক্র্যাচেস বা তার লিকিং, তার স্যালাইভা থেকে কিন্তু আমাদের রোগ হইতে পারে, তাই না? এগুলো একটু মাথায় রাখবা, এগুলো একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এগুলা হ্যাঁ, এগুলা আর কিছু দরকার নাই, যা চাইলে পড়তে পারো। তাহলে আমাদের ছত্রাক টপিক গুলো এই পর্যন্তই ছিল। এরপর আমরা হচ্ছে লাইকিং টপিক পড়েই এই চ্যাপ্টারটাকে সমাপ্ত করতে যাচ্ছি। তো আজকে লেকচার এই পর্যন্তই। সবাই ভালো থাকো। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবা।